কোথায় গেল রে? তোরা সবাই কোথায় গেলি? একজন আছিস? তা অঙ্ক টঙ্ক করছিস কিছু? তাহলে যাই হোক, তোরা দুজন আছিস, তাহলে কি করবো? শুরু করবো? বাকি দুজন তো আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ স্যার করুন। হ্যাঁ, তাহলে শুরু করে দিচ্ছি তাহলে। সামন্ত আছিস নাকি? না তুই চালিয়ে দিয়ে পালিয়ে গেছিস? দেখ, সে সারা শব্দ কিছু দেয় না। স্যার আগের দিন যে ছবি পাঠিয়েছিলাম ওটা আমি সলভ করতে পারিনি, মানে কি ভুল কোন হয়েছে সেটা। কি ছিল বলতো? ওটা ছিল উম, ইয়ে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n ব্র্যাকেটে 1 n প্লাস আচ্ছা, 1 ইন্টু n তুই প্লাস আমাকে 2। আরেকবার পাঠিয়ে দিস, আমি করে আজকে রাতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই আমার ক্লাসের পর পাঠিয়ে দিস আরেকবার, মনে করে। ঠিক আছে, আমি হুম পাঠিয়ে দেবো, তাহলে বুঝতে পারবি সুবিধা হবে। আচ্ছা। হ্যাঁ সামন্তা, অঙ্ক টঙ্ক করছিস নাকি? কিছু করছিস না কিছু? তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এনিওয়েজ, নেট প্রবলেম থাকতে পারে, দেখ কি হয়। তোদের পরীক্ষা বোধ হয় মার্চের সেকেন্ড উইক, আমি কিছুটা শুনতে পাচ্ছি। মার্চের সেকেন্ড উইক থেকে হবে। আচ্ছা তো হ্যাঁ। স্যার ডেট বলে দিয়েছে কিছু? না, ডেট বলিনি, ওই আর কি এক্সপেক্টেড শোনা যাচ্ছে। সেকেন্ড উইক থেকে হচ্ছে, আজকেই শুনতে পেলাম। সে বা রুটিন এসে যাবে। স্যার বলছি বই পাওয়া যাবে না? বই বলতে? বই বলতে মানে এমনি সেমিস্টার বই, লাইব্রেরি স্কুল থেকে আপনার মানে ডিপার্টমেন্ট থেকে। উম, দেখ, ব্যাপারটা হচ্ছে তোদের রিয়েল অ্যানালিসিসের দুটো মাত্র বই স্পেসিমেন কপি আমাদেরকে দিয়ে গেছিল। তার হুম, মধ্যে দুটো কপির কোনোটাই তোদের ওই দিদিদের কাছে রয়েছে। কেউ নিয়েছে, তার কাছে রয়েছে। কেউ সেমিস্টার ক্লিয়ার করতে পারেনি, তার কাছে রয়েছে। আমার কাছে একটু এখনো পর্যন্ত বই নেই, মানে মানে তার কাছে একটা আছে, আরেকটা বই কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। এবার বেস্ট হবে, আমি তো মোটামুটি তুলে তোদেরকে পাঠাচ্ছি। যদি তোর ই কপি দিয়ে যদি কাজ চালাতে পারিস ভালো, নাহলে চেষ্টা করে দেখ ওইগুলো যদি প্রিন্ট আউট করে নিতে পারিস তাও ভালো। আমি মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ যে এটা জায়গাগুলো লাগছে, আমি তো ওই ক্লাসরুমে পোস্ট করেছি। তো ওইগুলো করে দেখতে পারিস, সেগুলো যদি প্রিন্ট আউট বা জেরক্স কিছু করতে পারিস। তাছাড়া আর বই নেই। তোর নিচের লাইব্রেরিতে। সিলেবাস কি আছে এবছর? হ্যাঁ বল, কি সে কি বলছিস? কি আছে, শুধু রিলেশনাল আর কি? কেটে যাচ্ছে তোর কথা, আরেকবার বল। মানে সিলেবাস আমাদের এবার, বলছি আমাদের কি মানে কি কি আছে এবার? সিলেবাসটা তো অনেক বড়, আমি দেখেছি তো। ব্যাপারটা কি বলতো, এরা তো বলেছিল যে এবারে সিলেবাস একটু কমাবে। তো কিন্তু আজ অব্দি, মানে পরীক্ষার ডেট এসে গেল, আজ অব্দি আমাদেরকে কোনোভাবে কোনো আপডেট করেনি বা জানায়নি। জানার চেষ্টা করেছি, পাইনি। সুতরাং তোদের চ্যাপ্টার পুরোটাই ধরে এগোতে হবে, কিছু করার নেই। পুরোটাই সিলেবাস, তোদের যা আছে পুরোটাই সিলেবাস। তোদের এই না প্রথম দিক। তারপরেও আপনি যদি একটু বলে দিতেন, মানে অত কি বড় সিলেবাস, কি বলবো? মানে সিলেবাস থেকে যদি একটু বলে দিতেন যে এটা এটা দেখ, কমন ব্যাপারটা হচ্ছে আসতে তোদের পারে। তোদের কমন ওরম কি বলা যায়, অঙ্ক তোদের দেখতে হবে, তাহলে তোদের প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে সেই পেপার গুলো নিয়ে তোদেরকে একটু স্টাডি করতে হবে, তাছাড়া তো করার কিছু নেই। এবারে সিলেবাসও মানে তোর আগের বারে খুব বেশি কোশ্চেনও নেই, মানে এই সিলেবাস ওরিয়েন্টেড। এর আগে প্রিভিয়াস তোর ওই পার্ট 1 পার্ট 2 যে টাইপের ছিল, ওই টাইপের কোশ্চেন পেতে পারবি অনেক, কিন্তু নতুন সিবিএসইএস এর বোধহয় একটা ইয়ারই পাবি, একটা বেশি পাবি না। তো মোটামুটি ধরে নে, প্রথম দু তিনটে চ্যাপ্টার, দু তিনটে যেটা পড়ালাম, মানে বেসিক্যালি ওই রিয়েল লাইন বা ওই টাইপের যে সমস্ত সুপ্রিমাম ইনফিমাম ওই সমস্ত জিনিস, আর সিকোয়েন্স সিরিজ, এরপর পাওয়ার সিরিজ পড়িয়ে দেবো। এগুলোর মধ্যেই এসে যাবে। আমি জানি না সময় পাবো কিনা, যে তোর ওই সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশনের কতটা করতে পারবো, কারণ অবশ্য যদি ওখানে খুব কমই আছে, খুব বেশি কিছু নেই, দেখা যাক। তো এইগুলো আশা করি করলে করতে পারবি, মানে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয় আর কি। কিন্তু স্যার তোদেরকে বলছি ফার্স্ট সেমিস্টার কি আমাদের পরীক্ষার মধ্যেই হবে, নাকি আমাদের পরীক্ষা শেষ হবে তারপরে ফার্স্ট সেমিস্টারটা শুরু হবে? আমি ফার্স্ট সেমিস্টার এখন অব্দি বলতে পারছি না, আমি আজ আজ যেটুকুনি খবর পেলাম এইটুকুনি। হ্যাঁ, তোদের সেমিস্টারের পরীক্ষা এইটা।
সে সেকেন্ড উইক থেকে হবে, বাকি এখনো পর্যন্ত কোনো খবর নেই। ঠিক আছে, দেখা যাক কি না হয়। মানে আমার তো এই সেমিস্টার ক্লিয়ার হয়নি তার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, জেনারেলি ওরা এমন ভাবেই ফেলবে, আগে পড়বে না পরে পড়ে নিশ্চিতভাবে পরেই হবে। যা যেহেতু ফার্স্টটা যেন থার্ডে গিয়ে ক্লিয়ার হয় এই জিনিসটা মাথায় থাকে, বা সেকেন্ডটা ফোর্থে গিয়ে হয়, এই জিনিসটা সবসময় ওরা দেখবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আজকে আমাদের যেটুকু শুরু করা সেটা শুরু করি। আমরা আজকে সিকোয়েন্স না, সিরিজ, বেসিক্যালি সিরিজের কিছু জিনিসপত্র পড়াশোনা করব। আচ্ছা, স্যার ওটা বলতে পারবেন, কি বল? সাপ্লির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে? সাপ্লির ফর্ম ফিল আপ শুরু হয়েছে? ও, কোনটার ফর্ম ফিল আপ? কিসের ফর্ম ফিল আপ? সাপ্লি, আমরা যে ও, ফার্স্ট সেমিস্টারে যাদের সাপ্লি ফার্স্ট সাপ্লি সেমিস্টারে বুঝে গেছি, সাপ্লির ফর্ম ফিল আপ। আমি শিওর নই, আমি তাহলে হ্যাঁ। আমাকে তাহলে একবার, জিজ্ঞাসা করে জানতে হবে, আমি ঠিক বলতে পারছি না এটা। ঠিক আছে, তুই আমাকে পরে একবার পিং আচ্ছা করিস, স্যার আমি, একটু জিজ্ঞাসা করবেন। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে কালকের দিকে একবার পিং করিস, আমি তোকে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা, তাহলে যে জিনিসটা আজকে আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বেসিক্যালি সিরিজ। সিরিজের এমন একটা চ্যাপ্টার, স্ক্রিন দেখতে পাচ্ছিস আশা করছি। তো এই সিরিজ আগের দিন পড়িয়েছিলাম কিছুটা, বোধহয় একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো সিরিজ থেকে অনেক প্রবলেম তোরা পাবি। তো খুব সহজে বা খুব সিম্পল ভাবে সিরিজের একটা যে নমেনক্লেচার সেগুলো আগে বলেছি, এবং তার সাথে বলেছি হোয়াট ইজ মিন বাই কনভার্জেন্স, মানে আমরা যে সিকোয়েন্সের যে কনভার্জেন্সের জিনিসপত্র পড়েছি সেই একই কনভার্জেন্স সিরিজে কিভাবে চেঞ্জ হয় সেটা, বা সিকোয়েন্সের ক্ষেত্রে যে কনভার্জেন্স, সেই কনভার্জেন্সের নিয়মটা আমরা যখন সিরিজে আসি সেই কনভার্জেন্সের রুলটা কিভাবে আবার নতুন করে অ্যাপ্লাই করা হয়, বা কিভাবে কানেক্টেড তার সাথে। তো সেই জন্য বলেছিলাম আমরা সিরিজকে জেনারেলি লিখি এরকম একটা সাম চিহ্নের মধ্যে দিয়ে, এ এন। এটা সিরিজ, একটা দিস ইজ আ সিরিজ। নমেনক্লেচারটা ক্লিয়ার রাখ। আহ, এটা একটা সিরিজ, এর টার্মগুলো বা এই সিরিজটা বেসিক্যালি এইরকম: A1, A2, A3, এরকম করে ইনফিনিটি। আমি বলেছিলাম এইখানে কখনো কখনো সামে n = 1 to ইনফিনিটি থাকে, কখনো কখনো জাস্ট এন লেখা থাকে, কখনো কখনো কিছুই লেখা থাকে না, কিন্তু বুঝে নিতে হবে এইটা। তার মানে যে টার্ম এরকম এন যদি লিখে দিই তাহলে এরকম একটা যোগফল। ফর এক্সাম্পল এইটা, এটা মানে কি, এন এর ভ্যালু 1 বসালাম, 1/1 হলো। এন এর ভ্যালু 2 বসালাম, 1/2 হলো। এন এর ভ্যালু 3 বসালাম, 1/3 হলো। এরম ভাবে আমরা বসাতে থাকবো, এবং এই যে জিনিসটা পেলাম এটাকে এটা বলি সিরিজ। কেন সিরিজ, কেন সিরিজ মানেই কিন্তু ইনফাইনাইট সিরিজ, ফাইনাইট নয়। আমরা যা ভাববো বা যা পড়াশোনা করছি সমস্তটাই ইনফাইনাইট সিরিজ। আর এই মোমেন্টে বা বেসিক্যালি আমরা ট্রাই করব প্রথম দিকটা অন্তত, যে ধরনের ইনফাইনাইট সিরিজগুলো নিয়ে আমরা কথা বলবো, দ্য মোস্ট অফ দেম হচ্ছে পজিটিভ বা নন নেগেটিভ, মানে টার্মগুলো আইদার 0 হতে পারে অথবা >0। ঠিক আছে, এই ধরনের সিরিজ নিয়ে, পজিটিভ সিরিজ নিয়ে। নেগেটিভটাও প্রায় একই রকম, নতুন কিছু নয়, কিন্তু যদি টার্মগুলো কোনোভাবে তার সাইন চেঞ্জ করে, হতে পারে এটা 1 - ½ +1/3 -1/4, মানে অল্টারনেট হতে পারে, বা অল্টারনেট হলো না, আরেকটু র্যান্ডম হলো, সেক্ষেত্রে তাহলে তার যে সেই সমস্ত সিরিজ, সেগুলোর ক্ষেত্রে আমরা যে থিওরিগুলো পড়ছি সেগুলো সবসময় ট্রু হবে না। তো আমরা জেনারেলি দু ধরনের সিরিজ নিয়ে কথা বলবো বা পড়াশোনা করব। এক নম্বর হচ্ছে এই পজিটিভ সিরিজ, পজিটিভ বা নন নেগেটিভ সিরিজ বলতে পারি, কারণ পজিটিভ সবসময় বলা কথা শব্দটা ঠিক নয়, কারণ ওর মধ্যে অনেক সময় জিরোটা এসে যায়, তাই জন্য নন নেগেটিভ। আর আর একটা হবে অল্টারনেটিভ, মানে পজিটিভ আর অল্টারনেট, অল্টারনেটিভ বা সব অল্টারনেটিভ সিরিজ। এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ, পজিটিভ সিরিজ আর অল্টারনেটিভ সিরিজ। তো আমি সিরিজের কনভার্জেন্স সম্পর্কে কি বলেছিলাম, আমরা আমাদের হাতে একটা সিরিজ রয়েছে, সেই সিরিজ থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করেছিলাম, এন, এই সিরিজ, এই সিরিজ থেকে একটা সিকোয়েন্স তৈরি করেছিলাম SN, যেটাকে বলেছিলাম সিকোয়েন্স অফ
পার্শিয়াল সাম। এবং কি বলেছিলাম, এই সিকোয়েন্সটা তাহলে কি, টার্মগুলো কিরকম, S1টা হচ্ছে A1, S2টা হচ্ছে A1 প্লাস A2, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবি, S3 A1 প্লাস A2 প্লাস A3, এরম করে সমস্ত টার্মগুলো তৈরি করেছি। মানে এই সিকোয়েন্সের টার্মগুলো, প্রত্যেকটা টার্ম এই সিরিজের অতগুলো অব্দি টার্মের যোগফল। মানে এই সিকোয়েন্সের প্রথম টার্মটা একটা টার্ম, দুটো টার্ম S2 সেকেন্ড টার্মটা, এই সিকোয়েন্সের সেকেন্ড টার্মটা বেসিক্যালি এই দুটো টার্মের যোগফল, থার্ড টার্মটা তিনটে টার্মের যোগফল। মানে এই যে ইনফাইনাইট সিরিজ, সিরিজ বলতে একটা যোগফল, যোগের সিরিজ, সেই যোগ থেকে আমি ফাইনাইট সংখ্যক টার্ম নিয়ে যোগ করছি, এবং সেটা দুটো তিনটে চারটে এরকম করে করে, এবং এই প্রত্যেকটা যোগফলকে একটা নাম্বার দিয়ে আমি ডিনোট করছি, S1 S2 S3 S4। এইভাবে আমি একটা সিরিজ থেকে একটা সিকোয়েন্স তৈরি করছি। তাহলে এবার যদি আমরা আমরা যেমন অ্যাসোসিয়েট করব, কিভাবে এর কনভার্জেন্স বা ডাইভারজেন্সের সাথে এর কনভার্জেন্স বা ডাইভারজেন্স অ্যাসোসিয়েট করব, আমরা করব এইভাবে, বা আগের দিন বলেছিলাম, মানে দিস বা এই ধরনের সিরিজ কনভার্জেন্ট বলবো কখন, না তার যে করেসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এটা যদি কনভার্জ করে, মানে এই লিমিটটা এটা যদি এল হয়, ফাইনাইটলি এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো কি বলবো, না এই সিরিজটা কনভার্জ করছে। ওকে, এখানে এলটা কি, এলটা হচ্ছে অবভিয়াসলি একটা ফাইনাইট নাম্বার। ওকে, তাহলে একটা সিরিজের কনভার্জেন্স কিভাবে আমরা মেজার করি বা কিভাবে বুঝি, দ্য করেসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম দ্যাট শুড কনভার্জ, সেটা কনভার্জ করলে আমরা বলি যে সিরিজ, সেই অরিজিনাল সিরিজটা কনভার্ট করছে। সুতরাং আমরা এর আগে একটা সিকোয়েন্সের কনভার্জেন্সের যে সমস্ত ধারণাগুলো পড়েছি সেটা সম্পূর্ণটা এইখানে অ্যাপ্লাই করব, আর কিছুই না। ঠিক আছে, মানে নতুন কিছু আমার আর পড়ার সেই জায়গায় এই জায়গাটা রইলো না, কনভার্জেন্স বা ডাইভার্জেন্স জানার, কারণ অলরেডি আমরা জেনে এসেছি। তাহলে একটা সিরিজের কনভার্জ বা ডাইভার্জ বলতেই আমি সাথে সাথে তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম নেবো, এবং সেই সিকোয়েন্সের কনভার্জ বা ডাইভার্জের আমরা যা যা জিনিসপত্র পড়ে এসেছি ছোট আগের চ্যাপ্টারে, সমস্তটাকেই এখানে অ্যাপ্লাই করতে পারবি। তুই এখন যদি কোনোভাবে একটা সিকোয়েন্সকে তুই ধর না, এমন একটা সিকোয়েন্সের কনভার্জেন্সের একটা সুন্দর থিওরেম পড়েছিস যে মোনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাভাব হলে কনভার্জ করে, বা এই ধরনের আরো যে অনেক টেস্ট বা এই ধরনের জিনিসপত্রগুলো পড়ে এসেছিস, সেই সমস্ত সিকোয়েন্সের সেই সমস্ত ক্রাইটেরিয়া তুই এখানে এই সিকোয়েন্সটার উপর অ্যাপ্লাই করবি, এখান থেকে রেজাল্ট গুলো পাবি, কনভার্জ বা ডাইভার্জ করছে কি, এবং সেই রেজাল্টটা তুই তারপর অ্যাপ্লাই করে যা বলে দিবি যে এখানে অরিজিনাল যে সিরিজটা দিয়েছে সেটা কনভার্জ করছে না ডাইভার্জ করছে। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা অ্যাপ্লাই করি। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে একটা নমেনক্লেচার তোদেরকে বুঝে নিতে হবে, বা আহ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি তোকে একটা এই মুহূর্তে একটা যদি তোদেরকে একটা সিকোয়েন্স দিই, যেমন ধর আমি যদি বলি এই সিকোয়েন্স না সিরিজ, একটা উদাহরণ দিই, এন এন প্লাস ওয়ান, এটা একটা সিরিজ। ওকে, আমি কিছু লিখছি না মানে, অনেক সময় এরকম এন লিখে দেওয়া হয়, কিছু লিখছি না মানে বুঝে নিতে হবে এন আছে এবং এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি। তো এই সিরিজটা বেসিক্যালি হচ্ছে এরকম, এন এর ভ্যালু আমি 1 বসালাম, তাহলে 1 × 2 প্লাস এন এর ভ্যালু 2 বসা, ডিনোমিনেটরটা দেখ 2 × 3 হয়ে যাবে, প্লাস এন এর ভ্যালু 3 বসা, 3 × 4 হয়ে যাবে, এরম করে এই যোগফলটা। এখন কোথাও কখনো যদি তোকে ধর এইটা দিল না, এইটা দিল না, দেয়নি তোকে, তোকে এই সিরিজটা এরকম এঁকে দিয়ে মানে লিখে দিয়েছে, হয় না অনেক সময় একটা সেট তার এলিমেন্ট গুলোকে লিস্ট করে দিতে পারে, করে একটা সেটকে ডিফাইন করতে পারি আমরা, অথবা সেটের কোনো একটা প্রপার্টিকে ইউজ করতে পারি আমরা। ঠিক একই রকম ব্যাপার, মানে বোথ সাইড, মানে ওয়ান সাইড থেকে আরেকটা সাইডে যাওয়ার মানে জন্য যেতে পারি। আমাকে ফর এক্সাম্পল এইটা দিল, তার মানে সিরিজটা হচ্ছে এইটা, আমি লিখে দিতে পারলাম।
এবার তোকে কোনো প্রবলেমে যদি এরকম একটা কোনো সিরিজ দিয়ে দেয়, এরকম একটা সিরিজ দিয়ে দিল, তো সেখান থেকে তোকে এই সিরিজটাকে এরকম শর্ট নোটেশনে যেন তুই লিখতে পারিস। কিভাবে লিখবি? লেখার একটাই উপায় বা সহজ উপায়, সেটা হচ্ছে তুই আপাতত এটা চোখের সামনে থেকে মুছে দে, নেই ভাব, এটা তোদের কাছে হাতে দেওয়া আছে। তুই কি করবি? এটার থেকে এটা হচ্ছে প্রথম টার্ম, এটাকে বলি T1, টার্ম 1, টার্ম 2, টার্ম 3, এরকম করে সমস্ত। তাহলে এখানে এই সিরিজের জেনারেল একটা টার্মকে তুই লেখার চেষ্টা করবি। তাহলে টার্মগুলো কি আছে দেখতে পাচ্ছি। প্রথম টার্ম এই টার্মটা প্রথম টার্ম, এখানে 1 নম্বর টার্মে 1 × 2 আছে, মানে 1 তার সাথে আরো একটা 1 যোগ আছে। সেকেন্ড টার্মটাতে 2 এর সাথে আরো একটা 1 যোগ আছে, 3 হয়েছে। তাহলে থার্ড টার্ম এখানে 3 আছে, এখানে 4 আছে, মানে 3+1 আছে। এইভাবে আমরা জিনিসটাকে পর্যবেক্ষণ করি, সহজ কথায় বাংলা যেটাকে বলি পর্যবেক্ষণ ক্ষমতা, এটা এইভাবে আমরা লিখলাম। তাহলে সিরিজটা দাঁড়িয়ে গেল σTn। কেন? বেসিক্যালি যে সিরিজটা সেটা তো T1+T2+T3, মানে σTn, সেটাই হচ্ছে বেসিক্যালি σ1/n × n+1। এই যে বোঝার ক্ষমতা, এইটা তোদেরকে তৈরি করতে হবে যে জেনারেল টার্মটা কি, হোয়াট ইজ দ্য জেনারেল টার্ম। একটা সিরিজ দেখে যদি এরকম লিস্ট করা থাকে, সেই সিরিজটা দেখে আমরা যেন বুঝতে পারি যে সিরিজটা কম্প্যাক্ট ফর্মটা কি। আচ্ছা, এবার যেটা ব্যাপারটা হচ্ছে, 1 নম্বর ব্যাপারটা তো বলে দিলাম যে এই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, একটু আগে পাতায় যেটা বলছিলাম, যেটা কনভার্জ সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, এটা যদি ধর লিমিট এক্সিস্ট করছে, তার মানে এটা কনভার্ট করছে, এবং সেটা যদি এল হয় বা ফাইনাইট নাম্বার হয়, তাহলে এটা কনভার্জ করছে, অরিজিনাল সিরিজটা কনভার্জ করছে। কিন্তু সেটা যদি যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম SN, এইটা কনভার্জ না করে এটা +∞ অথবা -∞ যদি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে SN। হ্যাঁ, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি আহ, আমাদের +∞ দিকে যায় অথবা -∞ দিকে যায়, তখন আমরা বলি এই যে অরিজিনাল সিরিজটা আমার হাতে দেওয়া ছিল, কি অরিজিনাল সিরিজ আমার হাতে দেওয়া ছিল, আমি নিয়েছিলাম বোধহয় AN, তাই তো? হ্যাঁ, AN, এইটা আমরা বলি ডাইভার্জ করছে। অবভিয়াসলি এটা খুব ট্রিভিয়াল জিনিস, ঠিক আছে? তাহলে 1 নম্বর পয়েন্ট তোরা যেটা আজকে শিখলি, সেটা হচ্ছে এইটা, যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি কনভার্জ করে একটা ফাইনাইট নাম্বারে, সিরিজটা কনভার্জ করবে। আর 2 নম্বর পয়েন্ট, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি ডাইভার্জ করা বলতে সহজ কথা, লিমিটটা যদি +∞ বা -∞ হয়, তাহলে করসপন্ডিং যে আমার যে সিরিজটা, সেটাও ডাইভার্জ করবে। ওকে, এই দুটো জিনিস শিখলি। আরেকটা হতে পারে, একটা সিকোয়েন্সের আরেক ধরনের সিকোয়েন্স আমরা পড়েছি, সেই সিকোয়েন্সটা কেউ বলতে পারবি কি আরেক ধরনের সিকোয়েন্স হতে পারে? এরকম অসিলেটরিং। অসিলেটিং। হ্যাঁ, অসিলেটিং সিকোয়েন্স হলে তাহলে কি হবে? মানে আমরা যদি এই যে সিকোয়েন্সটা যদি অসিলেটিং হয়, তাহলে এই যে এটাও অসিলেট করবে, ঠিক আছে? মানে এই সিকোয়েন্সটা যদি ফাইনাইটলি অসিলেট করে, তাহলে যে করেসপন্ডিং সিরিজটা, সেই সিরিজটাও অসিলেট করবে। এবং এটা এই অসিলেট দুরকম হতে পারে অ্যাকচুয়ালি, অসিলেট ফাইনাইটও হয়, অসিলেট ইনফাইনাইট হয়। তাহলে ফাইনাইটলি করলে ফাইনাইটলি, ইনফাইনাইট করলে ইনফাইনাইটলি। সুতরাং আমি একবারই লিখলাম অসিলেটিং হলে ওটাও অসিলেটিং হবে। বেসিক্যালি এই 4টে রুল, ঠিক আছে? এটা একদম বেসিক ডোজ, এটা একদম বুঝে নিতে হবে। এটার একদম প্রায় ডেফিনিশন হিসেবে তোকে ভেবে নিতে হবে যে একটা সিরিজের কনভার্জ বা ডাইভার্জকে আমরা কিভাবে সিকোয়েন্সের কনভার্জ বা ডাইভার্জে ওটাকে নিয়ে আসছি বা নামিয়ে আনছি। এরপর দুটো রেজাল্ট বলবো, এই দুটো রেজাল্ট তোর প্রুফ করব না, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার পারপাসে একদম মাথায় রাখবি, কারণ এই দুটো ওকে রেজাল্টকে বহু বহু জায়গায় তোকে অ্যাপ্লাই করতে হবে, অনেক জায়গায়। 1 নম্বর হচ্ছে
জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ বলতে এই ধরনের, এই সব ছোটবেলায় পড়েছিস, এ আর স্কোয়ার, এটা যদি কমন টার্ম যদি লিখি, এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এরকম করে অবভিয়াসলি, আর এটা এখানে গ্রেটার দেন জিরো, এটা একটা সিরিজ দেওয়া আছে। তাহলে এই সিরিজটা তুই যদি কেউ কোনোভাবে সিগমা টার্মে লিখতে চাস, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এইটা, সিগমা এইটা। এটা কেন n মাইনাস ওয়ান লিখলাম? তার কারণ দেখ, n এর ভ্যালু তোর সামেশনে ওয়ান থেকে শুরু হয়, তাহলে ওয়ান থেকে শুরু হলে এখানে ওয়ান মাইনাস n মাইনাস ওয়ান না লিখলে এই প্রথম টার্মটাকে আমরা কভার করতে পারবো না। এটা ওই ওয়ান লিখলে n মাইনাস ওয়ানটা জিরো হয়ে গেল, আর টু দি পাওয়ার জিরো, তার মানে প্রথম টার্মটা এ হয়ে গেল। তারপরের টার্মটা দেখ, বেসিক্যালি এটা যদি টার্ম ওয়ান হয় আগের মতন, দেখ যেটা বললাম, এটা টার্ম টু হয়, দেখ 2 নম্বর টার্মে আর এর মাথায় এক আছে, 3 নম্বর টার্মে আর এর মাথায় দুই আছে, মানে যত নম্বর টার্ম আর এর মাথায় তার থেকে একটা কম পাওয়ার হয়েছে, আর এটা সবার সাথেই গুণ রয়েছে। তাই হলে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সো দ্য সিরিজ শুড বি অফ দিস ফর্ম। তাহলে এটা কি, এটা কম্প্যাক্ট ফর্ম অফ দ্য সিরিজ, অফ দ্য জিওমেট্রিক সিরিজ। কিন্তু আমাদের কোশ্চেন ইজ নট রাইট দিস জিওমেট্রিক সিরিজ ইন দ্য কম্প্যাক্ট ফর্ম। এটা খুব ট্রিভিয়াল, এবং এটা তোরা দু একটা অভ্যাস করলেই পেরে যাবি। বাট আমাদের এখানে যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই হোয়েন দিস জিওমেট্রিক সিরিজ শুড কনভার্জ আর হোয়েন শুড ইট ডাইভার্জ, এটা কখন কনভার্জ করবে, কখন ডাইভার্জ করবে। এর উত্তরটা হচ্ছে মানে সবসময় মনে রাখবি, এটা কনভার্জ করবে একমাত্র যখন এই আর এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে লাই করবে, তখনই একমাত্র এই সিরিজটা কনভার্জ করবে। ডাইভার্জ করবে কখন? অবভিয়াসলি আর এর ভ্যালু একের থেকে বড় হলে, ঠিক আছে। আর অসিলেট করবে কখন? অসিলেট করবে আর এর ভ্যালু ধর মাইনাস ওয়ান হলো, এটা হতে পারে, বা লেস দেন নয়, লেস মাইনাস ওয়ান হলে এটা অসিলেট করবে। কেন কেন লেস দেন মাইনাস ওয়ানে অসিলেট করবে বলতো? বেসিক্যালি লেস দেন মাইনাস ওয়ান হলে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওটা তখন অসিলেট ইনফাইনাইট হয়ে যাবে। তখন দেখ টার্ম গুলো প্লাস মাইনাস করে আসবে, এবং সেই ভ্যালুগুলো আরবিটারি ভ্যালু, মানে তোরা এখানে বসিয়ে দেখবি আর এর যে কোনো একটা মাইনাস ওয়ানের থেকে ছোট ভ্যালু এখানে একটা বসিয়ে দেখবি, বসিয়ে দেখলি টার্ম গুলো তোরা দেখলি বুঝতে পারবি যে অসিলেট করবে, কিন্তু সেই অসিলেশনটা ফাইনাইট অসিলেশন নয়, বাড়তে থাকবে, বাড়বেই কমবে আর কি। এবং সেটা মানে দুদিকে অনেক এগিয়ে যাবে, এদিকে প্লাস ইনফিনিটির দিকে, ওদিকে মাইনাস ইনফিনিটির দিকে এগিয়ে যাবে টার্মগুলো। কিন্তু আর ইকোয়াস টু মাইনাস ওয়ান হলে এই যে অসিলেশনটা সেটা ফাইনাইট হয়ে যাবে। কেন ফাইনাইট হয়ে যাবে? কারণ টার্মগুলো কি হবে, এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ, মানে দুটোর মধ্যে অসিলেট করবে, দুটো ফাইনাইট ভ্যালু এ আর মাইনাস এর মধ্যে অসিলেট করতে থাকবে। সুতরাং এটা অসিলেট ফাইনাইটলি ইনফাইনাইটলি, ডাইভার্জ করবে আর একের থেকে বড় হয়ে গেলেই ডাইভার্জ করবে, আর কনভার্ট করবে এই রিজিয়নটা। সুতরাং এই রিজিয়নটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা। আর এটা সবসময় হয়তো সব জায়গায় পাবি না, কিন্তু আহ, এই অন্তত জিওমেট্রিক সিরিজ বলে যেহেতু এই জিনিসটা রয়েছে, তো এই কনভার্জ, ডাইভার্জ আর অসিলেটরি, এই তিনটে জিনিস বা এই তিনটে রেজাল্ট কখন হচ্ছে, এই জিনিসটা একদম যেন মাথায় গেঁথে থাকে, যে একটা জিওমেট্রিক সিরিজ আমাকে যদি কেউ দিয়ে দেয়, তাহলে সেটা কখন কনভার্জ করবে আর কখন ডাইভার্জ করবে, এটা যেন আমি বলতে পারি। কেন বলতে পারি? কারণ এই বলতে পারলে এর রেসপেক্টে তুই আর একটা যে সিরিজ তোকে দিয়ে দেবে অরিজিনাল প্রবলেম, সেটাকে তুই করতে পারবি। সেটা কিভাবে করবি সেটা পরে বলছি, সেগুলো কিছু টেস্ট আছে, কিন্তু তার জন্য এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর জিওমেট্রিক সিরিজ, আর 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই প্রুফটা করলাম না, কিন্তু এই প্রুফটা খুব একটা কঠিন কিছু নয়, খুবই ট্রিভিয়াল। কারণ কি, তোরা জিওমেট্রিক সিরিজের সামেশনের ফর্মুলা জানিস, ইনফাইনাইট সাম হলে কিভাবে জিওমেট্রিক সিরিজের এ বাই আর ওয়ান মাইনাস আর এরকম হয় টয় আর কি, এগুলো জানিস। ওই যে ফর্মুলাটা বেসিক্যালি ফাইনাইটের জন্য, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, ওটাতেই লিমিট বসিয়ে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিট করে কখন সেটা এক্সিস্ট করবে, কখন সেটা এক্সিস্ট করবে না, এটাকে অ্যানালাইসিস করা হয়। আর কিছু না, খুবই সিম্পল জিনিস, কিন্তু এই মুহূর্তে লাগছে না বললাম না, সেই জন্য। হাতের সময়ও কম আমার, সুতরাং ওটাকে অ্যাভয়েড করলাম। জাস্ট জিনিসটা মনে রাখবি, তাহলেই সাফিসিয়েন্ট অঙ্ক করতে পারবি। আর 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে পি সিরিজ।
এটা আরো একটা গুরুত্বপূর্ণ, এটা যদিও তোদের কাছে নতুন, মানে আগেরটা নতুন নয় হয়তো, এটা হচ্ছে এইরকম একটা সিরিজ 1/n⁻p। ঠিক আছে, এখানে কার উপর সামেশন, অবভিয়াসলি কিন্তু এন এর উপরই সামেশন, n = 1 to ∞, মানে পি ওর নয় কিন্তু। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুই মানে বড় করে লিখিস, তাহলে এটা হচ্ছে 1/1 to the power p প্লাস 1/2 to the power p প্লাস 1/3 to the power p। তাহলে এই যে সিরিজটা, পি সিরিজ কেন বুঝতে পারছিস, এই সিরিজটার উপর একটা পি ডিপেন্ডেন্সি রয়েছে। পিটাকে তাহলে আমাকে ফিক্স করে দিতে হবে, এক একটা ভ্যালু ফিক্সড করলে এক একটা সিরিজ পাবো। ওকে, এটা খুব সিম্পল জিনিস। কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সিরিজটা কনভার্জ কখন করবে। এই সিরিজটা কনভার্জ করবে যখন p greater than 1 হবে, ডাইভার্জ করবে অবভিয়াসলি যখন p< 1 হবে, একের থেকে ছোট বা সমান। এক হলে কেন ডাইভার্ট করবে বা কোন কিভাবে, দেখ ব্যাপারটা তাহলে বুঝে যাবি। দেখ, এক হলে পি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে হুম। সিরিজটা হয়ে যাবে বেসিক্যালি, when p=1, সিরিজটা হয়ে যাবে দেখবি বেসিক্যালি 1 প্লাস হাফ প্লাস 1/3, এরকম করে আসবে, প্লাস 1/4, এইটা আসবে। এটা এই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ। এই সিরিজটা আমি আগের দিনও বলেছিলাম যে হয়তো বা এবারে হয়তো করবি, সেটা হচ্ছে এই সিরিজটা কচিস ডেফিনেশন রয়েছে, কচিস ডেফিনেশন লাগিয়ে মানে ইউজ করে এই সিরিজটাকে ডাইভার্জ করছে সেটা দেখানো যেতে পারে। ঠিক আছে, সেটা আসবো, দরকার হলে আমি কচিস ডেফিনেশনটা বলবো। কিন্তু এই দুটো রেজাল্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখলি, পি সিরিজ আর জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করবে, কখন ডাইভার্জ করবে। এবার আসবো কচিস ডেফিনিশনটাতে চলে আসবো। কচিস কচিস ডেফিনিশন, কচিস ডেফিনিশন অফ কনভার্জেন্স। তাহলে এই যে সিরিজটা সিগমা এন, এই সিরিজটা দেওয়ার আছে, এই সিরিজটা কখন কনভার্জ করবে, এই সিরিজটা কনভার্জ করবে ইফ অ্যান্ড অনলি, ইফ অ্যান্ড অনলি মানে বোথ সাইডে, মানে এটা হলে এটা হবে, ওটা হলে এটা হবে। কখন হবে না, একটা ε>0, এটা একটা আরবিটারি পজিটিভ স্মল নাম্বার, এটা একটা প্রি চুজেন নাম্বার, এটার রেসপেক্টে তুই একটা ক্যাপিটাল এন বলে একটা জায়গা খুঁজে পাবি, নাম্বার খুঁজে পাবি, ন্যাচারাল নাম্বার খুঁজে পাবি, যার জন্য an+1 প্লাস an+2 প্লাস ডট ডট করে আপ টু an+p অবধি যোগ করে এটা এপসাইলনের থেকে ছোট দেখানো যাবে ফর অল n greater than equals to n epsilon। ঠিক আছে, আর হোয়াট ইজ পি, পিটা কিছুই না, পিটা 1 2 3 যে কোনো নাম্বার হতে পারে। এটা খুব শক্ত করে লিখলাম, এবার ব্যাপারটাকে একটু সহজ করে দিই। খুব কিছুই না, আমি বললাম বা এই যে জিনিসটা লিখেছি এটা কোথা থেকে এসছে বেসিক্যালি, এটা এসছে বেসিক্যালি ওই কচিস যে ডেফিনেশন ছিল একটা সিকোয়েন্সের কনভার্জেন্টের, সেই সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশনটা তোরা যদি কেউ তোর মনে করে দেখিস বা লিখিস, সেখানে দেখবি SM-SN বা SN+P-SN এই টাইপের আমি জিনিস ইউজ করেছিলাম কচিস ডেফিনেশন সিকোয়েন্সের ক্ষেত্রে। সেই ডেফিনেশনটাকেই এখানে সিরিজের ক্ষেত্রে নিয়েছি। কেন, আমি একটু আগে বলেছি যে সিরিজের কনভার্জেন্স মানে হচ্ছে সিকোয়েন্সের কনভার্জেন্স। সিকোয়েন্স বলতে কোন সিকোয়েন্স, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি হয়, তাহলে এ এন এর কনভার্জেন্স থেকে আমি নিয়ে এলাম, নামিয়ে আনলাম সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের কনভার্জেন্স। এবার সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের কচিস ডেফিনেশনটা খেয়াল করে দেখবি, ওই ε>0 আর হলে একটা এন বলে একটা ইন্টিজার পাবি, যার জন্য বা যে এই SM-SN টা এটা লেস দেন হবে। কখন না, যখন এই এম এন দুজনেই যখন ওই এন এর থেকে বড় হবে। এটা ছিল ডেফিনেশন, যদি মনে করে দেখতিস, যদি না পড়ে থাকিস ভুলে গেছিস, যদি মনে থাকে তো খুবই ভালো, নাহলে দেখে নিবি। এটা ছিল ডেফিনেশন বেসিক্যালি, কচিস ডেফিনেশন একটা সিকোয়েন্সের রেসপেক্টে। সেই একই ডেফিনেশনটাকে এখানে ইউজ করেছি, মানে ওর টার্মসে রিরাইট করেছি। এসএমটা কি, এসএমটা মানে হচ্ছে 1 থেকে, মানে A1 থেকে AM এর যোগফল, আর এসএমটা কি 1 থেকে n এর যোগফল। তাহলে ওই থেকে ওই n অব্দি থেকে m অব্দি যোগফল, এটা বাদ দিলে কি পড়ে থাকে, ওই n আর m এর মধ্যখানে টার্ম গুলো, সেটাই হয়ে যাচ্ছে বেসিক্যালি এই টার্ম গুলো। এটা বেসিক্যালি করা হয়েছে কি, আমি ওরা ধরে নিয়েছে এম এর ভ্যালু হচ্ছে n+p, এরকম কিছু একটা ধরে নিয়েছে। ঠিক আছে, এটা সবসময় ধরা যায়, কোন একটা বড় কোন একটা ছোট এম আর এন এর মধ্যে। ওরা ওই এমটাকে
কখনো কখনো কচিস ডেফিনেশনে এটা ধরে নিয়ে লেখে, কখনো কখনো মানে এস এম মাইনাস এস এন করে লেখা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এম এর ভ্যালু এন প্লাস পি ধরিয়েছে, ধরলে দেখ এস এম হয়ে যাচ্ছে, আমি পরের পথে যাই তাহলে বুঝতে পারবি। এস এমটা বেসিক্যালি দাঁড়াচ্ছে A1 প্লাস A2 এরকম করে এ এন প্লাস পি, কারণ এম এর ভ্যালু এন প্লাস পি ধরে নিয়েছি। আর এস এন এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে A1 A2 ডট ডট করে এ এন অব্দি। তাহলে এটার থেকে এটা যদি বাদ যায় তাহলে পড়ে থাকে ব্র্যাকেটের মধ্যে ওই এ এন প্লাস ওয়ান থেকে, খেয়াল করে দেখ, এ এন প্লাস টু, এগুলো থেকে ওই এ এন প্লাস পি অব্দি পড়ে থাকে, আর কিছুই পড়ে থাকে না, এবং সেটাই লেস দ্যান এপসাইলন অ্যাকর্ডিং টু সিকোয়েন্সের কচিস ক্রাইটেরিয়া। এবং পিটা কি, পিটা তো আগেই বললাম, পিটা হচ্ছে বেসিক্যালি এম হয়ে যাচ্ছে এন প্লাস পি, আর এম যেহেতু এন এর থেকে বড় কোনো নাম্বার নিয়েছি তাহলে পি এর ভ্যালু 1 2 3 যা খুশি হতে পারে, মানে এমটা হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি যে কোনোটাই হতে পারে, কারণ এম হচ্ছে একটা এন এর থেকে বড় যে কোনো নাম্বার। তাহলে এই জিনিসটা সে হয়ে যাচ্ছে, দেখ আগের পাতায় যেটা আমি করলাম, এই যে এই জিনিসটা এটাই এসে যাচ্ছে। সুতরাং এখানেও কচিস ডেফিনেশনটা, আমি জানি না তোরা পড়েছিস কিনা ওই আগের সিকোয়েন্সে, যদি না পড়ে থাকিস এটা একটু নতুন লাগবে, কিন্তু একটু পড়ে রাখিস, পড়লে দেখবি এটা এই জায়গাটা নতুন লাগতো না, এটা একদম একই জিনিস ওইখান থেকেই ডিডিউস করা হচ্ছে বেসিক্যালি, যদিও এটা মানে নতুনই একটা ডেফিনেশন বলতে হবে সিরিজের রেসপেক্টে, মানে কিন্তু জিনিসটা আসছে ওখান থেকে ডিডিউস হয়ে, এই আর কি। ঠিক আছে, এবার একটা রেজাল্ট বলবো আহ, এই রেসপেক্টে, এটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট বা থিওরেম। সেই থিওরেমটা হচ্ছে এই যে সিরিজটা, এই সিরিজটা কনভার্জ করলে, যদি কনভার্জ করে তাহলে এই জিনিসটা হোল্ড করে। তো একটা সিরিজ যদি কনভার্জ করে তার nth টার্মটা, সেটা যদি লিমিট নিস সেটা জিরোর দিকে যাবে। আবার বলছি, একটা সিরিজ যদি কনভার্জ করে তার nth টার্মটা যদি তুই লিমিট নিস, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে লিমিটটা বের করিস, সেই লিমিটিং ভ্যালুটা জিরোর দিকে যাবে। এটা কোথা থেকে ডিডিউস করা হয়? খুব সিম্পল, এটি আগের থিওরেম থেকে। এই পি এর ভ্যালুটা ওয়ান নিয়ে, মানে এম ইকুয়ালস টু এন প্লাস ওয়ান যদি নিস তাহলে এই টার্মটাই অনলি পড়ে থাকে, এই টার্মগুলো থাকে না, তখন ওই এ এন প্লাস ওয়ান ওটা লেস দেন এপসাইলন হয়ে যায়। এটাই হচ্ছে ইন দ্য লিমিটিং সেন্স, লিমিট এন টেন্স টু ইনফিনিটি সেন্সে এটাই হয়ে যাচ্ছে জিরো, এই লিমিটটা জিরো বেসিক্যালি। তো এই থিওরি, এই প্রুফের মধ্যে আমি যাব না, তোদেরও যাওয়ার দরকার নেই, কিন্তু জিনিসটা থেকে বুঝতে হবে একটা সিরিজ যদি কনভার্জ করে সেই সিরিজের nth টার্ম বলতে আবারও যাই যদি জটিল মনে হয়, এই যে টার্ম গুলো লিখছি, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম, nth টার্ম, একটা জেনারেল টার্ম লিখে নিবি ওয়ান বাই, এটা যদি আমি যদি nth টার্ম বলি nth টার্ম কত হবে, ওয়ান বাই এন টু দি পাওয়ার পি। এন প্লাস ওয়ান এর টার্মটা কত হবে, ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার পি। এন প্লাস টু এর টার্ম কত হবে, ওয়ান বাই এন প্লাস টু হোল টু দি পাওয়ার পি, এরকম হবে তার nth টার্ম। সেই nth টার্মটা তার লিমিট কি হবে, বা সেটা জিরোতে কনভার্জ করবে, বা সেটা লিমিট করলে জিরো পাওয়া যাবে। কিন্তু এই থিওরেমটার পাওয়ার কোথায় ইউজ করবি, এর পাওয়ারটা হচ্ছে ঠিক উল্টো, মানে এই থিওরেমটা রিভার্সলি যেটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। রিভার্সলি বলতে কিরকম বোঝাতে চাইছি, যে এটা কনভার্জ করলে ওটা জিরো হবে, তাহলে তুই যদি কোথাও কোনো অঙ্কে যে একটা সিরিজ দেওয়া আছে তার nth টার্মটার তুই লিমিট বের করেছিস, লিমিট বের করে দেখছিস সেটা জিরো হচ্ছে না, উল্টো দিক দিয়ে তুই বলতে পারিস অরিজিনাল যে সিরিজটা সেটা কনভার্জ করবে না। এটাই হচ্ছে এই থিওরেমটার পাওয়ার, এর উল্টো দিকে, মানে এটা যদি কোথাও জিরো হয়ে না হয় তাহলে কি এটা কনভার্জ হবে না। কিন্তু উল্টোটা কিন্তু হোল্ড করছে না, উল্টোটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুই ক্যালকুলেট করে দেখলি এটা জিরো হচ্ছে, nth টার্মের লিমিট ক্যালকুলেট করে দেখলি জিরো হচ্ছে, কিন্তু সেখান থেকে তুই কনক্লুড করতে পারবি না এটা কনভার্জ করছে। ফর এক্সাম্পল, এই সিরিজটা, এই যে সিরিজটা, এই সিরিজের এন এর এনটা কত বেসিক্যালি ওয়ান বাই এন, এটার এন হ্যাঁ। টেন্ডস টু ইনফিনিটি হলে এনটা বেসিক্যালি ওই লিমিট করলে জিরো হয় লিমিট, ঠিক আছে। কিন্তু এই লিমিট জিরো হলেও এই যে সিরিজটা, এই সিরিজটা একটু আগেই পড়ে প্রমাণ করবি, এটা ভায়া কচিস ডেফিনেশন,
এটা একটা ডাইভারজেন্ট, বা এটা তো ডাইভার ইয়ে দিয়েও বলতে পারিস 1/m। তো তার মানে এই পি সিরিজ যেটা দেখালাম, কোথায় গেল, পি সিরিজ যে দেখালাম, পি সিরিজ দিয়ে তোরা বলতে পারিস এটা ডাইভারজেন্ট, কারণ পি এর ভ্যালু 1। তো এই সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ। সুতরাং কিন্তু দেখতে পাচ্ছি এন বা এন এর টার্মটা কনভার্জ বা জিরো হচ্ছে না, লিমিটটা জিরো হচ্ছে না, এন টার্মের লিমিটটা জিরো হচ্ছে না, অথচ মানে জিরো হচ্ছে, সরি জিরো হচ্ছে, কিন্তু এইটা এই সিরিজটা কনভার্জ করছে না, ডাইভার্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে সেটা আমি বলতে চাইছি এটা হচ্ছে এর উল্টোটা হোল্ড করে না। কিন্তু এর পাওয়ারটা হচ্ছে এই জায়গায় যে এটা কোথাও তুই ক্যালকুলেট করে দেখছিস যে জিরো হয়নি, দ্যাট মিনস অ্যাট ওয়ান্স তুই বলে দিতে পারবি অরিজিনাল যে সিরিজটা তোকে দেওয়া আছে সেই সিরিজটা ইজ নট কনভার্জেন্ট সিরিজ। এটা হচ্ছে এই থিওরেমের পাওয়ার। আচ্ছা, এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে এই একটা তোদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে এইটা এক্সাম্পলটা তোরা করবি। এটা হচ্ছে টাস্ক 1, 1 minus half plus 1/3 minus 1/4। এই যে অল্টারনেটিং যে সিরিজটার কথা বলছি, এই অল্টারনেটিং সিরিজটা কিন্তু কনভার্জ করে। ঠিক আছে, এটা তোদেরকে শো করতে হবে বাই কচিস কচিস ক্রাইটেরিয়া, যেটা পড়লি আজকে, কচিস ক্রাইটেরিয়া দিয়ে এটা প্রুভ করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট দিস সিরিজ ইট ইজ অল্টারনেটিং সিরিজ। কেউ কি বলতে পারবি এই অল্টারনেটিং সিরিজটাকে আমি যদি সামেশন কনভেনশনে লিখতে চাই, স্মল সামেশন কনভেনশনে, যেমন আগেরটা যেমন ছিল 1+হাফ প্লাস সবগুলো প্লাস ছিল, এবং সেটাকে আমি সিগমা 1/n করে লিখলাম। এটা এখানে একটা অল্টারনেটিং ব্যাপার আছে, তাহলে এটা যদি আমি কনসাইজ করে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? এখানে -1 এর পাওয়ার -1 n+1 n ইন্টু 1/n। তাহলে তাহলে কি হবে, n এর ভ্যালু 1 বসালে এটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে এখানে একটা n-1 করতে হবে অথবা n+1 করতে হবে, তাহলেই হবে। এই সামেশনটা হচ্ছে n=1 থেকে ইনফিনিটি। এবার বসিয়ে দেয়, n এর ভ্যালু 1 বসালে এটা 0 হয়ে গেল, -1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেল। 2 বসালে -1 টু দি পাওয়ার 1, তার মানে বেসিক্যালি মাইনাস একটা এসে গেল, আর এখানে হাফ হলো, তাহলে হাফ আর একটা মাইনাস, মাইনাস হাফ হয়ে গেল। তাহলে ঠিক আছে, তুই এইভাবে টার্ম গুলো পেয়ে যাচ্ছিস। কিন্তু এটা খুব ভালো বলেছিস, এবং এই ধরনের জিনিসটাই তোদেরকে বুঝতে হবে বা লাগবে, জিনিসটা একটা সিরিজের একটা এনের টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি সহজে। তো এই প্রুফটা তোরা করবি, যে এই প্রুফটা থেকে মানে এইটা এবং আরেকটা যেটা ওই এর আগে যেটা বললাম, এই দুটো প্রুফ অবশ্যই করবি, চেষ্টা করবি যেরকম ভাবে খুশি, কচিস ক্রাইটেরিয়া, এবং করে অবশ্যই আমাকে দেখাবি এগুলো স্যার পরীক্ষা। এটা তো আপনি করেছিলেন আগের দিন। কচিস ক্রাইটেরিয়াটা করেছিলাম, কচিস ক্রাইটেরিয়া হ্যাঁ এটা দিয়ে মানে না আমি সিরিজ তোর, হ্যাঁ যদি করে থাকি ওটা অন্যভাবে করেছি, ওটা অন্য ওই সিরিজের রেসপেক্টে বলেছিলাম, কিন্তু এটা হচ্ছে সিকোয়েন্সের, সরি সিকোয়েন্সের রেসপেক্টে বলেছিলাম, এটা হচ্ছে সিরিজের রেসপেক্টে। সুতরাং সিরিজের রেসপেক্টে এই আজকে যে কচিস ক্রাইটেরিয়াটা পড়ালাম, ওই SM-SN করে, অথবা এই যেটা বলে গেল, এই যে যা উল্টে দিলাম, হ্যাঁ, বা ডেফিনেশনটা এখানেই আছে, এই যে এই জিনিসটা, স্যার এই ওটা জিনিসটা সাবমিশন ছিল কোথায় আগের সমাধান দিন ছিল? যেটা, মানে আগের দিন যেটা যে হ্যাঁ হ্যাঁ, আমি করেছিলেন জানি ওর জানি, মধ্যে বুঝে সাবমিশন গেছি, ছিল। জানি জানি সামেশন ছিল, একই রকমই হবে, কিন্তু এটা ওটা অন্য টাইপের প্রবলেম, এটা ওটা সিকোয়েন্সের রেসপেক্টে, যেটা একদম সিরিজের রেসপেক্টে। এটা দরকার হলে আরেকবার করবি, যেটা বা যারা করিসনি তারা আরেকবার করবি। তো এই যে সিরিজটা, এই সিরিজটা আহ আরেকটা নাম আছে, এটাকে বলে হারমোনিক সিরিজ। ঠিক আছে, এটা হারমোনিক নামটা লিখে দিলাম, অনেক জায়গায় পাবি এটা, হারমোনিক সিরিজ। এটা ডাইভার্জ করবে, এটা কনভার্জ করবে। হ্যাঁ, আমি বলছি একটা সাইনের তফাতের জন্য, জাস্ট একটা অল্টারনেট সাইন এসে গেছে, তার জন্য কনভার্সটা ডাইভার্জ হয়ে গেছে। সুতরাং এটা তোকে করতে হবে। আচ্ছা, এটা গেল। তাহলে এই যে শিখলাম কনভার্জেন্ট, একটা সিরিজ কখন কনভার্জ করবে,
এই কনভার্জ করলে একটা সিরিজ যখন কনভার্জ করবে, দি কনভার্জেন্স আমাকে একটা পাওয়ার দেয়। কি পাওয়ার দেয়? সেই পাওয়ারটা হচ্ছে ইউ ক্যান ইউজ প্যারেনথিসিস, মানে ওই ব্র্যাকেট, সহজ কথায় ব্র্যাকেট। তুই একটা সিরিজে ইউ ক্যান, লিখছি, তাহলে কনভার্জেন্স, তাহলে আমাকে যেটা পাওয়ার দিল সেটা হচ্ছে ব্র্যাকেট। মানে তো সহজ কথায় তোর কাছে একটা সিরিজ দেওয়া রয়েছে, সিরিজ বলতে কিছু নাম্বারের যোগফল, ধর A1 A2 A3, এরকম করে একটা নাম্বারের যোগফল আছে। তুই কি করলি, সেই এই যে সিরিজটা দেওয়া রয়েছে এই সিরিজের টার্মগুলোর যে যে ওয়েতে রয়েছে বা যে ক্রমে রয়েছে, সেই জিনিসটাকে তুই আনচেঞ্জ রাখলি, রেখে তুই জাস্ট অনলি ব্র্যাকেট ইন্ট্রোডিউস করলি। আবারও বলছি, তোর কাছে একটা সিরিজ দেওয়া রয়েছে, সেই সিরিজটা কনভার্জেন্ট, এটা তুই জানিস, ইউ নো, এবং তুই সেই সিরিজে কি করলি, সিরিজের টার্মগুলোকে যে ইন্টারচেঞ্জ কোনোভাবেই করবি না, যে অর্ডারে রয়েছে ইউ শুড মেনটেন দ্য অর্ডার, অর্ডার, অর্ডারে কোনো চেঞ্জ নয়, ঠিক আছে? জাস্ট ইউ ইউজ প্যারেনথেসিস, মানে এই দুটোকে করতে পারিস বা এই দুটোকে করতে পারিস, করে তুই একটা নতুন সিরিজ তৈরি করতে পারিস, তাই না? যেমন ধর আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম, ধর ধর এটা হবে না যদিও, কিন্তু তবু একটা অন্য টাইপের এক্সাম্পল দিচ্ছি। ধর এটা 1 করলি, এখানে দুটো প্যারেনথেসিস করলি, এখানে পরে তিনটে টার্মকে নিয়ে একটা করলি, তার ফলে এই যে সিরিজটা তৈরি হলো সেটা 1 + 2 + 3, মানে এখানে তিনটে এককে নিলি, পরে তিনটে এককে নিলি, তারপরে চারটাকে নিলি ধর, তাহলে একটা সিরিজ থেকে ইউ ক্যান মেক অ্যানাদার সিরিজ, ঠিক আছে, বাই ব্র্যাকেটিং অনলি। ব্র্যাকেটিং এমন একটা জিনিস, সেই ব্র্যাকেটিং দিয়ে তুই একটা সিরিজকে চেঞ্জ করে ফেলতে পারছিস, ইউ ক্যান চেঞ্জ এ সিরিজ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে যে নতুন সিরিজটা তৈরি হলো সেই নতুন সিরিজটা কি কনভার্জ করবে? হোয়াট ইজ দ্য ওটার যে প্রপার্টি সেটা কি, মানে ওটা কনভার্জেন্স না ডাইভারজেন্স থাকবে, কি হবে? সেটাই উত্তর দিচ্ছে যে একটা সিরিজ যদি কনভার্জ করে, তার যদি ব্র্যাকেট আমরা ইউজ করি, ব্র্যাকেট ইউজ করে যদি একটা নতুন সিরিজ তৈরি করি, তাহলে তার কনভার্জেন্সে কোনো এফেক্ট হবে না, ঠিক আছে? তাহলে এটা যে, কিন্তু এই যে ডাইভার্জ করলে কিছু বলা যাচ্ছে না, কিন্তু কনভার্জ করলে অর্ডারটাকে যদি আমরা মেনটেন করি, করে জাস্ট ব্র্যাকেটিং ইউজ করছি, মানে এটা প্লাস ব্র্যাকেট, জাস্ট ইন্ট্রোডিউস ব্র্যাকেট করলে কনভার্জেন্টটা কনভার্জেন্টই থাকে, ঠিক আছে, মানে C to C। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এর একটা উদাহরণ দেওয়া যায়। উদাহরণ না দেওয়ার কিছু নেই, অবশ্য উদাহরণের কিছু নেই। তুই একটা কাজ করতে পারিস, তুই যে কোনো একটা কনভার্জেন্ট সিরিজ যেগুলো বইতে পাবি, সেই ধরনের কনভার্জেন্ট সিরিজে তুই যে কোনো রকম ভাবে একটু প্যারেনথেসিস যোগ কর, যে কোনো রকম ভাবে। ধর দুটো দুটো করে টার্ম নিলি, ধর আমি যেমন আগেরটা এক্সাম্পল দিলাম যে আমি একটা দুটো তিনটে করে নিচ্ছি, দরকার নেই, তুই দুটো দুটো করে টার্ম নে। ফার্স্ট দুটো টার্ম প্যারেনথেসিস করে ওটা একটা টার্ম করলি, থার্ড আর ফোর্থ মিলিয়ে আরেকটা টার্ম করলি, ফিফথ সিক্স মিলিয়ে আরেকটা টার্ম করলি, দিয়ে এই নতুন সিরিজটা তৈরি করলি। চেক করে দেখ সেটা, যে নতুন সিরিজ সেটা কনভার্ট করবে, সেটা ডাইভার্স হবে না, কনভার্জই করবে, ঠিক আছে? এটার প্রুফ খুব ইজি, কিন্তু প্রুফ তোদের সিলেবাসে এই সমস্ত কিছু নেই, সুতরাং এগুলো করার মতো কিছু নেই। এবং মানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দেওয়া, সেটা হচ্ছে যে মেন সিরিজটা, দ্য অরিজিনাল সিরিজ কনভার্জ করবে যে ভ্যালুতে আফটার প্যারেন্থিসিস যে নিউ সিরিজটা ফর্ম করছে, দ্যাট নিউ সিরিজ শুড কনভার্জ অ্যাট দ্য সেম ভ্যালু, ওই একই ভ্যালুতে কনভার্জ করবে, ঠিক আছে? এটা মাথায় রাখবি, দুটো সিরিজই একই ভ্যালুতে কনভার্জ করবে, কনভার্জিং এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না আফটার, ইভেন আফটার প্যারেন্থিসিস।
সিরিজটা নতুন হয়ে গেল, কিন্তু তাহলেও ভ্যালু চেঞ্জ হবে না। এটা একটা রেজাল্ট, গুরুত্বপূর্ণ রেজাল্ট। এই রেজাল্টটা এই মুহূর্তে বললাম কারণ ব্র্যাকেটিং এ এই ধরনের আমি একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি। কিন্তু আবারও বলছি, এখানে ওখানে আমি কোনো অর্ডারের কোনো চেঞ্জ করিনি। প্রশ্ন হচ্ছে অর্ডার চেঞ্জ করলে একটা সিরিজ কনভার্জেন্ট থেকে চেঞ্জ হয়ে কি হতে পারে, মানে আমি যদি অর্ডারটাও চেঞ্জ করি। সেই উত্তর এই সিরিজের চ্যাপ্টারের একদম লাস্টে গিয়ে পাবি, তার আগে দেওয়া যাবে না। আমি আপাতত এই মুহূর্তে আমরা যতটা পড়েছি সেখান থেকে জাস্ট শিখলাম অর্ডারটা চেঞ্জ না করে জাস্ট ইউ ক্যান ইউজ প্যারেন্থেসিস and still a convergent series will be a convergent series, and the new series will converge to a or to the same value as the original one. এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরো একটা থিওরি, মানে এগুলোর কোনোটাই প্রুফ নেই কিন্তু রেজাল্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা পজিটিভ সিরিজ আছে, পজিটিভ সিরিজ। পজিটিভ সিরিজ কেন বা কিরকম বলতে চাইছি, এই যে এন গুলো এটা গ্রেটার দেন 0, এই পজিটিভ সিরিজটা কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইফ যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যেটা ওই এসএন এন থেকে পাচ্ছি ইজ বাউন্ডেড সিকোয়েন্স। মানে এটা কিন্তু পজিটিভ সিরিজ ছাড়া হবে না। তাহলে একটা পজিটিভ সিরিজের কনভার্জেন্স চেক করার আরো একটা ওয়ে তোরা পেলি, যে একটা পজিটিভ সিরিজ যদি আমার হাতে দিয়ে দেয়, তার যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম সেইটা যদি বাউন্ডেড হয়। আমি যখন এই ইফ অ্যান্ড অনলি শব্দটা লিখছি, হোয়াট ইজ মিন্ড বাই ইফ অ্যান্ড অনলি, এটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি, তার মানে বোথ সাইড, মানে এটার থেকে ওটাতেই প্রুভ করতে পারিস এবং ওটার থেকে এদিকে দিয়ে আসতে পারিস। বোথ সাইড হোল্ডস, মানে একটা একটা হলে অন্য দিকটাতেই দেখাতে পারবি, আবার অন্য দিকটা হলে একদিকটা দেখাতে পারবি। জাস্ট ইফ শব্দটা লিখলে কিন্তু একদিক, ঠিক আছে। মানে ইফ অ্যান্ড অনলি ইজ লাইক এইটা, ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাইড বাই, এটা হলে ওটা হবে, ওটা হলে আবার এটা হবে, বোথ সাইডে। তাহলে একটা সিকোয়েন্স, সরি সিরিজ, পজিটিভ সিরিজ, সেটা কনভার্জেন্ট হবে। এটা অনলি পজিটিভ সিরিজের জন্য, নেগেটিভের জন্য হবে না, বা নেগেটিভের জন্য হলে হতে পারে, হতে পারে না, হবে কিন্তু ইয়ের জন্য হবে না, ওটার নাম বল অল্টারনেটিং বা র্যান্ডম, এরকম কিছু হলে সেক্ষেত্রে হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন ডেফিনিশন ইউজ করে দিয়েছি, কচিস ডেফিনিশন বা এই ধরনের ডেফিনিশন, তখন কিন্তু সমস্ত এই যে ডেফিনিশন গুলো কিন্তু সমস্ত সিরিজের জন্য অ্যাপ্লিকেবল, কারণ আমি ডেফিনেশন দিচ্ছি, ডেফিনেশন অফ কনভার্জেন্স বা ডাইভারজেন্স সমস্তটাই। কিন্তু এই যখন থিওরেম গুলো বলছি বা বলবো ভবিষ্যতে, তখন একটা জিনিস মাথায় ক্লিয়ার রাখবি, আমি সেই থিওরেমটা কোন সিরিজে বা কোন ধরনের সিরিজের ক্ষেত্রে বলছি, সবটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তোকে একটা অন্যরকম সিরিজ দিলে যেখানে মাইনাস টার্ম, মাইনাস যুক্ত টার্ম রয়েছে, যেমন ওই একটু আগেই যেটা পড়লি 1 - প্লাস -1/3 হারমোনিক সিরিজের যে ইয়েটা ভার্সনটা, অল্টারনেট সাইনের ভার্সন যেটা, তো সেটাতেই হবে না পজিটিভ সিরিজ হতে হবে। তাহলে পজিটিভ সিরিজের যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, সেটা যদি বাউন্ডেড সিকোয়েন্স দেখাস, বাউন্ডেড সিকোয়েন্স মানে কি, বাউন্ডেড মানে আগেই পড়েছিলি, বাউন্ডেড মানে এই যে এসেনটা একটা সার্টেন একটা জায়গার মধ্যে থাকবে, ধরো সেটা ক্যাপিটাল এম থেকে এম টু এম, ধরো M1 থেকে M2, এরকম দেখালি, তাহলেই এই যে অরিজিনাল যে সিরিজটা তোকে দিয়ে দিয়েছে সেটা কনভার্ট করে তুই বলে দিতে পারবি। এইভাবে তুই খুব সহজে এই থিওরেমটা ইউজ করে একটা সিরিজ কখন কনভার্ট করবে বা কখন করবে না, পজিটিভ সিরিজের ক্ষেত্রে তোরা সহজে বুঝতে পারবি। তাহলে এই থিওরেমটা এবং এর আগের থিওরেমটা, এই দুটোই হচ্ছে তোদের হেল্প করবে। আগের থিওরেমটা হেল্প করবে বেসিক্যালি তোর যখন সিরিজকে তুই হতে পারে কি এরকম পেলি যে তুই একটা রেজাল্ট জানিস, একটা সিরিজের রেজাল্ট জানিস, মানে আগের কথাটা বলছি, ব্যাটারি এর ব্যাপারটা বলছি তুই একটা ইউনোয়া সিরিজ বিফোর হ্যান্ড, মানে তুই আগে থেকে একটা সিরিজ জানিস যেটা কনভার্ট করবে তার ফর্মটা জানিস, এবং এক্সামে এমন একটা সিরিজ দিয়েছে, তুই সেটা চোখে দেখে বুঝতে পারছিস দ্যাট দ্য নিউ সিরিজ হুইচ ইজ ইন ইউর কামিং ইন এক্সাম, সেটা তোর হচ্ছে তোর যে তুই যে সিরিজ অলরেডি জানিস তার টার্ম গুলোকে ব্র্যাকেটিং করে তৈরি করা হয়েছে। এটা কিছুই না, এটা অঙ্ক করতে করতে বুঝে যাবি, ভাবার কিছু নেই।
যে ব্র্যাকেটিং করে নতুন সিরিজটা তৈরি হয়েছে, তাহলে তুই ওখান থেকে ক্লেম করে দিতে পারবি যে অরিজিনাল সিরিজটা যদি এইটা হয় এবং এই সিরিজটা যদি কনভার্জেন্ট আমরা জানি বাই দিস রুল বা দোজ রুল, যে তাহলে এই যে সিরিজটা দেওয়া তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে ব্র্যাকেটিং ইউজ করে উইদাউট চেঞ্জিং অর্ডার, তাহলে ওটা আগেরটা যদি কনভার্ট করে তাহলে নতুন সিরিজটা কনভার্ট করবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। তাহলে এটা এই থিওরেমটা থিওরেমটা লিখতে হবে, ঠিক আছে? এটাই থিওরেম, এটা একটা থিওরেম, এই দুটো হচ্ছে থিওরেম। আচ্ছা, এরপর তোদের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এরপর যেগুলো আছে সেটা হচ্ছে তোর কিছু টেস্ট। টেস্ট বলতে যে এগুলো খুব সহজ জিনিস, জটিল কিছু নেই। টেস্ট বলতে তোর কাছে তোর কাছে সিরিজ আছে কিছু, বা তোকে কিছু কেউ একজন কোন একটা সিরিজ দিয়েছে, তোকে সে জানতে চাইছে বা এটা কনভার্স করবে না ডাইভার্স করবে। এইটা হচ্ছে এই চ্যাপ্টারে এরপর যা পড়াবো, যে টেস্ট গুলো পড়াবো তার মেন কোশ্চেন। তোকে একটা সিরিজ দিয়ে দিয়েছি আমি, এই সিরিজটা কনভার্ট করছে না ডাইভার্স করছে, তুমি সেটা বলো। কিভাবে বলবো, কিভাবে বলবো তার জন্য একটু আগে যা যা বলেছি সেই সব কটা জিনিস কাজে লাগতে পারে, কিন্তু সেগুলো ছাড়াও আরো জিনিসটা যে লাগবে বা যে টেস্ট গুলো সেগুলো তোকে হেল্প করবে। কিন্তু সেই হেল্প করার সাথেই যে তোরা অল্টারনেট একটু আগে যেগুলো জানলি সেগুলোকেই কাজে লাগাতে হবে। মানে ওই ব্যাপারটা হচ্ছে অনেকটা আচ্ছা বলি বলি বুঝতে পারবি। যেটা প্রথমে যেগুলো তোদের সিলেবাসে আছে সেগুলোর হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট। কম্প্যারিজন, কম্প্যারিজন মানে বুঝতেই পারছিস, আমরা কম্পেয়ার করছি, দুটো সিরিজকে কম্পেয়ার করছি। তাহলে দুটো সিরিজ কেন বা কোথা থেকে এলো, একটু আগে আমি যে বললাম ইয়ার আমাদের একটা সিরিজ দিয়েছে এবং সিরিজ দিয়ে সেটা কনভার্ট করছে না ডাইভার্ট করছে আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে কম্পারিজন শব্দটা আসছে কেন, কেন কম্পেয়ার বলছি? এই কারণেই কম্পেয়ার বলছি, আমরা সেটাকে কম্পেয়ার করব আমাদের কোনো নোন সিরিজের সাথে। নোন কি কি সিরিজ? নোন খুব সিম্পল, আমরা কতগুলো সিরিজ একটু আগে শিখে গেছি, তার মধ্যে একটা লার্জ ক্লাস অফ সিরিজ পেয়েছিস কোথায়? পি সিরিজ, একটা লার্জ ক্লাসে। আরো একটা লার্জ ক্লাস কোথায় পেয়েছিস? জিওমেট্রিক সিরিজ। সেই জিওমেট্রিক সিরিজের আর পি সিরিজ, এই সিরিজগুলো কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট কখন করে এটা তোরা জেনে গেছিস। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আমাদের যে নতুন সিরিজটা দেওয়া রয়েছে সেই সিরিজটা কনভার্ট করছে না ডাইভার্ট করছে এটা আমাকে জানতে হবে। তাহলে কম্পারিজন টেস্টে এটা হচ্ছে, ধর সিগমা এ এন আর সিগমা বি এন, এই দুটো সিরিজ তোর কাছে রয়েছে। এখন এই সিগমা বি এন, এই সিরিজটা হতে পারে কনভার্জ, হতে পারে ডাইভার্জ, এটা নোন। নোন বলতে এটা কনভার্জ হচ্ছে না ডাইভার্জ হচ্ছে এটা তুই অলরেডি জানিস। আচ্ছা, তার সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোকে এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে। লিমিট এ এন বাই বি এন, এবং এটা পজিটিভ, এটা তোকে চেক করতে হবে। পজিটিভ ফাইনাইট প্লাস ফাইনাইট, এটা তোকে চেক করে দেখে নিতে হবে পজিটিভ হচ্ছে না ফাইনাইট হচ্ছে, এবং পজিটিভ এবং ফাইনাইট হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে কি হবে, সিগমা এন কনভার্জ করবে, ঠিক আছে? আবার বলছি, সিগমা এন আর সিগমা বিএন দুটো সিরিজ তোর কাছে রয়েছে। হ্যাঁ, তুই ধরে নে সিগমা এনটা তোর কাছে আননোন, কিন্তু সিগমা বিএনটা তোর কাছে নোন, মানে সিগমা বিএন এর বিহেভিয়ার তোর কাছে নোন। বিহেভিয়ার বলতে ওয়েদার ইট ইজ কনভার্জিং অর ডাইভার্জিং। তাহলে এটা যদি কনভার্জ করে, এবং সেই কনভার্জ করলে তুই সাথে সাথে আরো একটা জিনিস চেক করবি, যে এই লিমিটটা, লিমিট এ এন বাই বিএন, মানে এন বাই বিএন বলতে এই সিরিজের এন এর টার্ম আর এই সিরিজের এন এর টার্ম দুজনের রেশিও করে তার লিমিট করবি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। এই ভ্যালুটা ফাইনাইট হচ্ছে কিনা, ফাইনাইট এবং পজিটিভ হচ্ছে কিনা, যদি হয় তাহলে, যদি বিএনটা কনভার্জ করে তাহলে এই এনটাও সেক্ষেত্রে কনভার্জ করবে। আর একটা যেটা হবে সেটা হচ্ছে বিএনটা যদি ডাইভার্জ করে তাহলেও
তুই ওই লিমিটটা সেম লিমিট চেক করবি an বাই bn, এবং চেক করে দেখবি এটা গ্রেটার দেন জিরো হচ্ছে কিনা, ফাইনাইট গ্রেটার দেন জিরো হচ্ছে কিনা। তাহলেও কি বলতে পারবি, এটা ডাইভার্জ করে। মানে দুজনের বিহেভিয়ার একই রকম। কি করে চেক করছি, তার সাথে আমি একটা লিমিট চেক তৈরি করে দেখে নিচ্ছি এই লিমিটটা, এবং লিমিটের ভ্যালুটা কিরকম আসছে সেটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে কনক্লুড করছি তাহলে ওটাও সিরিজটা অরিজিনাল বিএনটা যেরকম এনটাও সেই রকম ভাবেই এগোচ্ছে। এটা হচ্ছে সিম্পল কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্টে এটা একটা পার্ট, এটা বলতে পারিস বলতে পারিস কম্পারিজন টেস্ট। আচ্ছা, এর আরো একটা ভাগ আছে, সেটা হচ্ছে এইরকম একই রকম জিনিস, যে সিগমা এন আর সিগমা বিএন এই দুটো সিরিজ তোর হাতে দেওয়া রয়েছে। অবভিয়াসলি একটা জিনিস আমি সবার আগে বলে দিই, আমি সেই যে এই সমস্ত যা পড়াচ্ছি সমস্তটাই হচ্ছে নেগেটিভ সিরিজের জন্য, ঠিক আছে? নন নেগেটিভ সিরিজ যা পড়াচ্ছি এখন, যা পড়াচ্ছি কম্পারিজন টেস্ট সমস্তটাই নন নেগেটিভ সিরিজের জন্য। নন নেগেটিভ সিরিজের বাইরে অন্য কোনো সিরিজের জন্য এগুলো অ্যাপ্লিকেবল সবসময় না। তখন কোথায় কি হবে সেটা পরে বলে দেবো, তখন আবার নতুন কিছু টেস্ট আছে। আচ্ছা, তাহলে এবার এই দুটো সিরিজ রয়েছে, এটাও কম্পারিজন টেস্টের মতনই, আগের যে ভার্সনটা আছে এটা একই রকমই, জাস্ট এখানে খালি এই একটা রেশিও ক্যালকুলেট করতে হবে। আগেরটা যেমন লিমিট ছিল, এই রেশিওটা ক্যালকুলেট করে দেখতে হবে এটা এরকম একটা কে হচ্ছে কিনা ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে একটা সার্টেন জায়গার পর থেকে এই দুজনের nth টার্মের রেশিও লেস দ্যান ইকুয়াল টু কে হচ্ছে কিনা। যদি কে হয়, লেস দ্যান ইকুয়াল টু কে হয়, তাহলে এইটা যদি কনভার্জেন্ট হয় সিগমা বিএন, এটা ইমপ্লাই করবে সিগমা এনটাও কনভার্জেন্ট হবে। তার মানে দুটো সিরিজের মধ্যে বিএনটা জানা আছে কনভার্জ করছে, তুই এন বাই বিএনটা দেখে চেক করে দেখলি যে রেশিওটা কি আসছে, সেটা রেশিওটা যদি লেস দেন ইকুয়াল টু কে বলে কোনো একটা নাম্বার হয়, তাহলে এই যে এন সিরিজটা সেটাও কনভার্জ করবে, এটা হচ্ছে ব্যাপার। আর উল্টোটা যদি হয়, উল্টোটা বলতে এখানে যেমন নিলাম এন বাই বিএন লেস ইকুয়াল টু কে, তুই যদি পাস এন বাই বিএন গ্রেটার ইকুয়াল টু সামথিং, ধর এম কিছু একটা হলো ফর অল এন, কারোর থেকে বড় হলো, ছোট হচ্ছে না, তাহলে কি হবে, তাহলে এইটা হবে যে বিএনটা যদি ডাইভার্জ করে, করবে এনটাও ডাইভার্জ করবে, উল্টোটা। ঠিক আছে, প্রথম রেশিওটাতে বললাম এন বাই বিএন যদি কে এর থেকে ছোট, কে বললে কোনো একটা রিয়েল নাম্বার হলো কিছু একটা, তার থেকে ছোট যদি হয় তাহলে বিএন কনভার্জ করলে এন কনভার্জ করবে, আর রেশিওটা যদি এম এর থেকে বা কোনো একটা রিয়েল নাম্বার থেকে বড় হয়ে যায় তখন বিএনটা ডাইভার্জ করলে এনটা ডাইভার্জ করবে। এখন দুটো কন্ডিশন কিন্তু, দুটো কেস কিন্তু দু জায়গায় নেই। কি কি কোন দুটো কেস, মানে এইখানেই তুই যদি বলতিস যে বিএনটা ডাইভার্জ করলে, এখানে তো কনভার্জ করেছে, এখানে ডাইভার্জ করলে তাহলে এনটা কি হবে, এর কোনো উত্তর নেই। এখানেও একই রকম ব্যাপার, বিএনটা ডাইভার্জ করেছে, কিন্তু এই কেসে যদি বিএন কনভার্জ করতো তাহলে এনটা ডাইভার্জ, সরি কি করবে, ডাইভার্জ করবে না কনভার্জ করবে, এটার কোনো উত্তর এখানে নেই, এটা দিয়ে বলা যাবে না। আচ্ছা, ফার্স্ট কেসে কি নেগেটিভ হতে পারে রেশিও? কি হতে পারে, না নেগেটিভ কি রেশিওটা করে হবে, নেগেটিভ কি করে হবে, এন বাই বিএন, একটু আগে কি বললাম, এই যে পেছনেটা চলে যায়, নন নেগেটিভ সিরিজ, তাই তো? তার মানে নন নেগেটিভ বলতে সিরিজের সমস্ত টার্ম পজিটিভ, প্লাস প্লাস সাইন দেওয়া, তাহলে দুটো রেশিও করলে কি করে তোর নেগেটিভ হবে, নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, হুম ওকে। এরপর 2 নম্বর বলবো, ওই যে প্রথম এক, এটা হচ্ছে এই একের, এটা ধর কম্পারিজন টেস্ট, ধর এ,
এরপর 2 নম্বর বলছি, এটাও কম্পারিজন টেস্ট। এটা ধরো বি, এটা একটু অন্যরকম। এখানে কি করি, এখানে খুব সিম্পলি আমি এ এন বাই এ এন প্লাস ওয়ান এই রেশিওটা বের করি, আর বিএন বাই বিএন প্লাস ওয়ান এই রেশিওটা বের করি। ওকে, এবং যদি আমরা দেখাতে পারি দিস, ঠিক আছে, এই জিনিসটা যদি দেখাতে পারি ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন, মানে কোনো একটা জায়গার পর থেকে দেখাতে পারি, ধর প্রথম 10টা এ এন বাই বি এন এর ভ্যালুর জন্য এটা হলো না, আচ্ছা তারপর থেকে সবার জন্য হচ্ছে, তাহলে হবে সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নেই। তাহলে কি এটার কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে যে বিএনটা কনভার্জ করলে এএনটা কনভার্জ করবে, আর এএনটা ডাইভার্জ করলে বিএনটা ডাইভার্জ। কি করে পাচ্ছি বলতো, বা কি করে মনে রাখছি বলতো? মনে রাখা খুব সহজ। কি করে বলতো? দেখ, এটা মনে রাখা বা এর পরের যখনই করবি মনে রাখবি কি করে। বিএন যদি কনভার্জ করে, তাহলে তার মানে সাপোজ এই জায়গাটা কনভার্জ করছে, এটা এরকম ভাবে এটা মনে রাখতে, এই জায়গাটা কনভার্জ করছে, ঠিক আছে। আহ ইন কনভার্জ, আচ্ছা, হ্যাঁ, সাইন দিয়েছি এন ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে বেসিক্যালি এখানে যে রেশিওটা এন বাই এন প্লাস ওয়ান, মানে এটা একটু উল্টো আছে, আমি জানি না, এটা একটু বোঝানো একটু ডিফিকাল্ট, তবুও চেষ্টা করছি তোদেরকে বোঝাতে, যে এটা উল্টোটা থাকলে হয়তো বোঝাতে আরো সুবিধা হতো। তো বিএনটা যদি কনভার্জ করে এই দিকটা, তাহলে এই দিকটা, এই যে রেশিওটা, তো প্রথম কথা তোকে বুঝতে হবে বিএন বাই বিএন প্লাস ওয়ান এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে তোর যে, যদি ধর বি সিরিজটা যেটা দেওয়া আছে বি ওয়ান প্লাস বি টু, সেখানে nth টার্ম আর n প্লাস ওয়ান এর টার্মের রেশিও। তার মানে এটা অ্যাজ ইফ যে সিরিজটা তো দেওয়া রয়েছে, সেই সিরিজের টার্ম গুলো আহ, কি হারে কমছে, কমার একটা ব্যাপার ভাগটা দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এই রেশিওটা দিচ্ছে তোকে এ সিরিজটার টার্ম গুলো কি হারে কমছে। তাহলে বিএনটা যদি কনভার্জ করে, তার মানে এটা যদি কিছু একটা নাম্বার হলো, আর এই যে এই যে তোর এন বাই এন প্লাস ওয়ানটা, এটার যে কমার হার, সেটা যদি এর থেকে বড় হয়, মানে এটাও যা জিনিস এটাও তাই জিনিস, এটা হচ্ছে কমার হার এ এর রেসপেক্টে, এটা বি এর রেসপেক্টে। তাহলে কেউ হুম যদি আরো বেশি কমে কারোর থেকে, তাহলে এ যদি কনভার্জ করে তাহলে এও কনভার্জ করবে, কারণ এটার থেকে ওটার সিরিজের টার্ম গুলো কমছে আরো বেশি, সুতরাং এটা কনভার্জ করলে ওটাও কনভার্জ করবে, এইভাবে মনে রাখতে হয়, আর কিছু না। প্রত্যেকটা আগেরটাও দেখ, এর আগেরটা দিলে হয়তো আরো সহজে বোঝানো যাবে এইটা কেন। এই জায়গাটা দেখ, এই জায়গাটাতে কি লেখা আছে, এ এন লেস ইকুয়ালস টু কে বি এন, তাই তো, এরকম এটা ভেঙে লিখলে। আচ্ছা, তাহলে এই দিকটা যদি কনভার্জ করে, বিটা যদি কনভার্জ করে, এটা কি, এটা সার্টেন কনস্ট্যান্ট ইনটু বি তার থেকে ছোট, তাহলে এটা কনভার্জ করবে, কারণ এ তার থেকে ছোট। এবার কেউ যদি এ এনটা যদি, সাইনটা যদি উল্টো হয়, এ এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু কে বি এন হয়, আর বিএনটা যদি কনভার্জ করে, আর এটা যদি এএনটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে বিএন হয়, তাহলে কি বলবো, একটা কনভার্জেন্সের থেকে একটু বড়, বড় হলে সে কনভার্জ করবে না ডাইভার্জ করবে, আমি কি জানি না, বলতে পারবো না। তাহলে এই কাছে কোনো কনক্লুশন নেই, তাহলে সেই কনক্লুশনটা এখানে কিন্তু আমি কোথাও দিইনি, বা এই বললাম না একটা করে কেস এখানে অ্যাভয়েড করেছি, ওই অ্যাভয়েড হুম গুলো এই কারণে করেছি। বড় হলে আমি কিছু বলতে পারছি না কনভার্জেন্সের রেসপেক্টে, কিন্তু ডাইভার্জেন্সের রেসপেক্টে ছোট হলে বলতে পারবো না। ডাইভার্জেন্সের রেসপেক্টে যদি বড় হয়, কেউ ধর ডাইভার্স করছে কোনো বি, ধর এই ইনইকুয়ালিটি দেখে, ইনইকুয়ালিটি দেখলে বুঝে যাবি এ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম বিএন, তাহলে বিএনটা যদি ডাইভার্স করে, এ এনটা তার থেকেও বড়, তার মানে সেও ডাইভার্ট করবে অবভিয়াসলি, এছাড়া কিছু হতে পারে না। কিন্তু উল্টোটা বলতে পারবো না, মানে বিএনটা কনভার্ট করলে আর এটা যদি তার থেকে বড় হয়, এনটা কনভার্জ করবে কি ডাইভার্ট করছে বলতে, বলা অসম্ভব ব্যাপার, কনভার্জও করতে পারে, সে ডাইভার্জও করতে পারে। সুতরাং কনক্লুশন দুটো এই দুটো জায়গায় ছিল না। হ্যাঁ, এখানেও একই রকম ব্যাপার, তাই জন্য কিন্তু এটা একটু বোঝাটা একটু অসুবিধাজনক আছে, তার কারণ এটা একটা রেশিও দিয়ে রয়েছে, ঠিক আছে। আর মাইনরিটি খেয়াল রাখবি, এখানে এনটা উপরে বসিয়েছি না এন প্লাস ওয়ানটা নিচে বসিয়েছি, কোনটা কোন দিকে রেখেছি, তার কারণ এই রেশিওটা কিন্তু চেঞ্জ করে দিলে এই কনক্লুশন গুলো পুরো ঘুরে যাবে, হুম ঠিক আছে। স্যার তাহলে এখানে এন তো আমাদের জানা নেই, তাহলে এন যদি ডাইভার্জ করবে তাহলে বিএন ডাইভার্জ করবে, এটা কি? জানা নেই বলতে আমি বলছি তার একটা সিরিজ তোকে দেয়া রয়েছে, তার কনভার্জেন্স আর ডাইভার্জেন্স জানা নেই, ঠিক আছে। হ্যাঁ
তোকে নাহলে টেস্ট করতে দেবে কি? তো না স্যার, সিরিজ দিবে। সেকেন্ড এখানে দেখুন, এন যদি ডাইভার্জ করবে, তো আমরা তো জানি না কি এন ডাইভার্জ করবে কিনা, না আমি তাহলে বলছি, বিএন ডাইভার্জ করবে। না আমি বলে দিচ্ছি আরেকবার শোন। দুটো সিরিজ আছে, এন বাই বিএন। দুটো সিরিজের ফর্ম গুলো আমরা জানি, তাদের ফর্মটা কি। এবার আমি কি জানি না, জানি না হচ্ছে এই সিরিজটা কনভার্ট করবে কি ডাইভার্জ করবে। আমি জানি এই সিরিজটা ইজ নোন। এই সিরিজটা নোন বলতে এই সিরিজের কনভার্জেন্স আর ডাইভার্জেন্স কোথায় কি হচ্ছে আমি জানি। এটার রেসপেক্টে আমি এটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, আমি যে এবার কি করলাম, এই সিরিজটার কমন টার্ম এন আর n+1 রেশিও করলাম, এই দুটো রেশিও করলাম, রেশিও করে দেখবো এটা বড় হচ্ছে না ছোট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে দেখবো। কোনো এটা n > n এর জন্য এটা দেখানো যাচ্ছে কিনা আদৌ, সেটা দেখবো, চেষ্টা করে দেখবো। আহ, তো চাপনার কিছু নেই, আমি উদাহরণ দেবো, উদাহরণ দিলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি স্যার আজকে লাস্ট লাইনটা ঠিক আছে এখানে? লাস্ট লাইনটা কি বলছি, লাস্ট লাইনটা বললাম এনটা যদি ডাইভার্জ করে, হ্যাঁ, তাহলে বিএনটাও ডাইভার্জ করবে। ঠিক আছে, এখানে দুটো রেজাল্ট আছে, বিএনটা কনভার্জ করলে এনটা কনভার্জ করবে, আর এনটা ডাইভার্জ করলে বিএনটা ডাইভার্জ করবে। এটা কেন লিখলাম আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে কি, এটা ইন্টারচেঞ্জবলি লেখা হয়েছে। মানে কি, আরে কোনটা এন আর কোনটা বিএন তুই ইন্টারচেঞ্জ করতেই পারিস। মানে এনটা অজানা সিরিজ না বিএনটা অজানা সিরিজ, আমি তো সেইভাবে তোকে কিছু বলে দিইনি। তাহলে তুই তখন এই এই রেসপেক্ট, এটা যখন তুই এই থিওরিটা যখন অ্যাপ্লাই করবি, তখন মানে কি, এটা তুই রেজাল্ট অ্যাকচুয়ালিটা হচ্ছে এনটা ডাইভার্জ করলে বিএনটা ডাইভার্জ করবে। তুই সেইটা তখন নিয়ে নিবি, তুই ধরে নিবি যে এই সিরিজটা এন এই সিরিজটা বিএন, এইভাবে ধরে নিবি। ঠিক আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? হুম, হ্যাঁ। ইন্টারচেঞ্জেবলি তোকে ইউজ করতে হবে, আর কিছুই না। হ্যাঁ, কারণ এএন বা বিএন দুটো সিরিজ। আমি আহ, এটার রেসপেক্টে এখন সেই জন্য আমি কোথাও লিখিনি কে জানা কে অজানা। দুটো সিরিজ, দুটো সিরিজকে আমি তুলনা করছি, কিভাবে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, যখন যেটা জানা নয় সেটা এই দিকটা রাখবি, মানে এদিকটা রাখবি। এদিকের রেজাল্টটা আমরা জানি, এদিকটা এটার থেকে এটা পাওয়া যাচ্ছে। সুতরাং এটা এদিকটা তোর জানা, নোন, এটা হলে এটা হচ্ছে। সুতরাং তোর যদি যখন কনভার্জেন্স দেখানোর হবে কিছু, তখন এইটা কনভার্জেন্স বিএনটা আর এনটা অজানা সিরিজটা। কিন্তু ডাইভার্জেন্স দেখাতে হলে উল্টোটা করে ভেবে নিতে হবে, এনটা ডাইভার্জ করলে ওটা ডাইভার্জ করছে, তার মানে এটা একটা তোর জানা সিরিজ যেটা ডাইভার্জ করছে, এবং এটা তুই সেখান থেকে কনক্লুড করবি এই সিরিজটা বিএন সিরিজটা তাহলে ডাইভার্জ করছে। বোঝা গেছে ব্যাপারটা? আমি প্রত্যেকটা হ্যাঁ স্যার, প্রবলেম। কিন্তু এখানে যদি আমরা জানা সিরিজ, মানে সাইনটা তো চেঞ্জ হয়ে যাবে না, ইনইকুয়ালিটি। যদি আমরা এন জানি তাহলে তো সাইনটা ওইদিকে থাকবে। না, কিছু না, যা আছে তাই, একদমই তাই। এই যে আমি এই লাইনটা যখন লিখেছি, এই লাইনে কে অজানা কে জানা এরকম কিচ্ছু নেই, কিন্তু আমি কোথাও কিছু বলিনি। কিন্তু আমি বলেছি দুটো সিরিজ আছে, দুটো সিরিজকে আমি কম্পেয়ার করছি। ঠিক আছে, দুটো সিরিজকে কম্পেয়ার করছি। কম্পেয়ার করে আমি কি বলতে পারছি, যে এটা বিএনটা কনভার্জ করলে এনটা কনভার্জ করবে, এনটা ডাইভার্জ করলে বিএনটা ডাইভার্জ করবে। এবার তুই দেখবি তুই কোনটা জানিস, এন এর রেসপেক্টে তুই জানিস না বিএন এর রেসপেক্টে তুই জানিস, কোন কার রেজাল্টটা তুই জানিস, কোনটা কোনটা তোর নোন, কোনটা তোর কাছে নোন, এনটা তোর আচ্ছা। কাছে নোন না বিএনটা তোর কাছে নোন। যখন যেটা হবে হুম নোন তোর কাছে থাকবে, তুই সেই রেসপেক্টে তুই সেই কনক্লুশনটা চুজ করবি। ঠিক আছে, হুম সব হুম কনক্লুশন এখান থেকে সবার রেসপেক্টে তুই পাবি না। ঠিক আছে, তুই এখন যদি বলিস বিএনটা যদি ডাইভার্জ করে তাহলে এনটা কি হবে, বলতে পারবো না এখান থেকে। ঠিক আছে, বলতে পারবো কোনগুলো, এই দুটো কেস হলেই হবে, এই দুটো হবে। এখন বিএন ডিটা লিখিনি কোথাও, হলে বিএনটা ডাইভার্জ করলে কি হবে বা এনটা কনভার্ট করলে কি হবে, কারণ ওই কনক্লুশন গুলো পাওয়া যায় না এখান থেকে। ঠিক আগের যে রিজনিংটা দিলাম, ওই হুম এটা দেখাতে গিয়ে এই যে এন বাই বিএন, এই একই রিজনিং এখানে চলে আসে। এই রিজনিং এর জন্য দেখানো যায় না, যেটুকুনি দেখানো যায় এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে, হুম, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কম্পারিজন টেস্ট। ঠিক আছে, এগুলোর কোনোটাই প্রুফ নেই, এগুলোর থেকে সমস্তটাই তোকে এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল করে বুঝতে হবে। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রুট টেস্ট। এগুলো এবার রুট টেস্ট গুলো এবার সহজ। রুট টেস্ট, আমি টেস্টগুলো আজকে বলে দিতে চাইছি, পরের দিন অঙ্ক করবো বলে, দিন 2-3টে টেস্ট আছে। রুট টেস্ট হচ্ছে এরকম একটা টেস্ট, এটা হচ্ছে এরকম একটা, এই সিকোয়েন্সটা, সরি সিরিজটা তোরা টেস্ট করতে চলেছিস। তোরা কি ক্যালকুলেট করবি, তোরা এরকম একটা টার্ম ক্যালকুলেট করবি, এন। ঠিক আছে, এই লিমিটটা ক্যালকুলেট করবি বেসিক্যালি। এখন লিমিট ক্যালকুলেট করে রো যদি লেস দেন 1 হয়, তাহলে
কনভার্জ, রো গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ। এখন দেখ টেস্টগুলো আর কোনো সমস্যা নেই, কম্পেয়ার নেই তো, তাহলে একদম ডিরেক্ট একটা সিরিজ তোকে দিয়ে দিচ্ছে, সেখান থেকে তুই একটা জিনিস ক্যালকুলেট করলি, এই কি ক্যালকুলেট করলি, এই জিনিসটা ক্যালকুলেট করলি, এন এর টার্ম নিলি, তার এন রুট নিলি, যে লিমিটটা ক্যালকুলেট করলি, ওই লিমিটেড অঙ্কটা, সিম্পল লিমিটেড অঙ্ক। তাহলে এটা অ্যাকচুয়ালি 3 নম্বর নাম দেওয়া উচিত, 1 2 3, 3 নম্বর টেস্ট এটা বেসিক্যালি। তো সেখানে এটার ভ্যালুটা দেখবি একের থেকে ছোট না একের থেকে বড়, ছোট হলে কনভার্জ করবে, বড় হলে ডাইভার্জ করবে। আর ইকুয়ালস টু 1 হলে আমি কিছু লিখিনি, মানে সেটাকে বলবো নো কনক্লুশন, কোনো কনক্লুশন নেই, কিছু বলা যাবে না, এবং সেক্ষেত্রে বলা হয় এই টেস্টটা ফেল করেছে। ঠিক আছে, হুম হুম। ওকে। এটাকে বলা হয় রুট টেস্ট বা কচিস, অনেকে বলে কচিস রুট টেস্ট বলে। আর আরো একটা আছে 4 নম্বর, সেটাকে বলে রেশিও টেস্ট। এটা হচ্ছে ডি অ্যালাম্বার্ট, ডি অ্যালাম্বার্টের রেশিও টেস্ট। ঠিক আছে, ভয়ের কিছুই নেই, এটা একটা সিম্পল এন, এটা সিরিজ দেওয়া রয়েছে। আবারও বলে দিই, এটা নন নেগেটিভ টার্মস, সমস্ত আমি যা পড়াচ্ছি সমস্ত এই নন নেগেটিভ টার্মে। এবার রো তুই ক্যালকুলেট করবি এইটা, লিমিট এ এন বাই এ এন প্লাস 1, এই লিমিটের ভ্যালুটা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে দেখবি যে কি আসছে। তাহলে এটা যদি গ্রেটার দেন 1 আসে কনভার্জ করবে, লেস দেন 1 এলে ডাইভার্জ করবে। কেন বলতো? এটা কেউ তোরা কেউ বলতে পারবি হঠাৎ মানে কিভাবে লিখছি কনক্লুশন গুলো, বা কনক্লুশন গুলো কিভাবে মনে রাখবি? একদম সেম জিনিস, তুই একটু খেয়াল করে দেখ, এই যে সিরিজে আমি যে এই যে লিমিট গুলো বের করলাম, এটা বেসিক্যালি অ্যাজ ইফ এরকম ভাবে ভাব, একটু মনে মনে, সবসময় ঠিক নয় কিন্তু এরকম, এরকম ব্যাপারটা। তাহলে nth টার্মের থেকে আর n+1 টার্ম, এই দুজনের মধ্যে সম্পর্ক কি? এই রোটাকে এদিকে না লিখে এদিকে 1/ρ লিখতে পারিস, তাহলে সুবিধা হবে। তাহলে an+1 টার্মটা, an এর পরের টার্মটা, তার 1/p গুণ করে পেয়েছি। এখন p এর ভ্যালু যদি আহ, একটা কোনো সিকোয়েন্স, বা এটা তো বেসিক্যালি টার্ম হিসেবে দেখছি, সিরিজ বেসিক্যালি, তো সিরিজের কনভার্জেন্স কখন হতে পারে, কখন হতে পারে না এইরকম কেসে, যে যে সিরিজের যে টার্ম গুলো সেগুলো আস্তে আস্তে ছোট যদি হয়, ছোট না হলে কনভার্জ করার কোনো জায়গা নেই। সিরিজের যে পরের পর টার্ম গুলো সেগুলো যদি ছোট হয়, ছোট কখন হবে বলতো? n+1 টার্মটা an এর টার্মের একটা সার্টেন মাল্টিপ্লায়ার রয়েছে, সেই মাল্টিপ্লায়ারটা যদি অবভিয়াসলি একের থেকে ছোট হয়, তাহলে এই an প্লাস টার্মটা an এর থেকে ছোট হয়ে যাবে। আর 1/ρটা একের থেকে ছোট হওয়া মানে কি? রোটা একের থেকে বড় হবে, তার মানে তখন এই সিরিজটা কনভার্জ করবে। তাহলে আবারও বলছি, কনভার্জ কখন করবে? যে পরের পর যদি টার্ম গুলো যদি আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট হওয়া হুম মানে এই, এটা হচ্ছে তার আগের টার্মটার একটা মাল্টিপিল হবে, এবং সেই মাল্টিপিলটা যেন একের থেকে ছোট হয়। তাহলে 1/ρটা যদি একের থেকে ছোট হয়, তাহলে রোটা একের থেকে বড় হবে বেসিক্যালি, তো সেটা তখন কনভার্জ করবে। আর রোটা তোর, সরি এটা ভুলে গেছি, ডাইভার্জ করার কন্ডিশন হচ্ছে তোর গ্রেটার দ্যান 1, এই কনভার্জ করবে। আর এটা লেস দ্যান 1, কোনো ইকুয়াল টু কিছু নেই, ঠিক আছে, ইকুয়ালিটি কিছু নেই, এটা গ্রেটার দ্যান 1, এটা লেস দ্যান 1। আর রো ইকুয়ালস টু 1-এ কোনো কনক্লুশন নেই, রো ইকুয়ালস টু 1-এ ডিএলএমবার্স টেস্ট ফেল করে যায়। ওকে, হুম। আচ্ছা, এ প্রচুর আছে। 5 নম্বর দিতে পারি র্যাবিস টেস্ট, সমস্তটাই তোকে এই ফর্মুলা গুলি মনে রাখতে হবে। সেভাবে একই রকম an এরকম একটা জিনিস থাকে, তোকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, মানে বেসিক্যালি এটা লিমিটটা ক্যালকুলেট করতে হবে, লিমিট আর এনটা ক্যালকুলেট করতে হবে, এন টেন্ডস টু ইনফিনিটি, এবং এটাকে যদি তুই রো মনে করিস, তাহলে কনভার্জ করবে কখন? না রোটা গ্রেটার দ্যান 1 হলে সিগমা এ এনটা কনভার্জ করবে, রোটা লেস দ্যান 1 হলে সিগমা এনটা ডাইভার্জ করবে। এখন ব্যাপারটা কি, এতগুলো টেস্ট কেন? আরো আছে বলবো, কিন্তু এতগুলো টেস্ট কেন ভাই ভাই? এর কারণ হচ্ছে ওই যে একটা করে কন্ডিশন পাওয়া যাচ্ছে না প্রত্যেকটাতে, যে ফেল করবে ফেল করবে, যে একটা ফেল করলে তাহলে নেক্সট টেস্ট ইউজ করতে হবে, ঠিক আছে।
কোনো একটা টেস্ট এখানে ফুল প্রুফ নয়। একটা টেস্ট যখনই ফেল করবে, রো ইকুয়াল টু 1 যখনই বেরিয়ে পড়বে, আর এটা ম্যাক্সিমাম কেসে হয় যে রো এর ভ্যালু 1 এসে গেল, ব্যাস আর কিছু করার নেই, তুই ডিএলএমবার্টস দিয়ে কিছু করতে পারবি না, তখন র্যাবিস টেস্টে আসতে হবে। র্যাবিস টেস্ট হচ্ছে ডিএলএমবার্টস এর থেকে পাওয়ারফুল। র্যাবিস টেস্টের পর আছে ডি মর্গানস বার্ট্রার টেস্ট, এটা তোদের বোধহয় সিলেবাসে নেই, এবং থাকার কথাও নয় আর কি। তো এরম ভাবে পরের পর টেস্ট আমরা ইউজ করি। তো এখন প্রশ্ন হচ্ছে, এমন কোন টেস্ট আছে কি যে টেস্টটা আমরা ইউজ করলে মানে ডেফিনিট কনক্লুশন করতে পারি? আছে আরো, এর মাধ্যমে আর কুমার টেস্ট আছে বোধহয়, সিলেবাসে নেই, কিন্তু যে জিনিসটা সিলেবাসে রয়েছে বা থাকার কথা সেটা হচ্ছে এইটা 6 নম্বর, এটা পড়ি আজকে শেষ করব, সেটা হচ্ছে গাউস টেস্ট। ওকে, দিস টেস্ট গিভস ইউ দ্য কনক্লুশন। এই টেস্ট তোকে কনক্লুশন দেবে, ঠিক আছে? কিরকম কনক্লুশন? যে ওই যে জায়গাটা তোকে ফেল করছিল সেই জায়গাটা তোকে তাহলে সেই জায়গাটা থেকে তুই জিনিসটা বলতে পারবি। কিরকম বলতে পারবি? এইটা যদি তোর সিরিজ হয়, সিরিজ অফ নন নেগেটিভ টার্মস, আরো একটা পাওয়ারফুল জায়গা, খুব গুরুত্বপূর্ণ পাওয়ার জায়গা গাউস টেস্টের, সেটা হচ্ছে এই টেস্টে কোনো লিমিট ক্যালকুলেট করতে হবে না। এর আগের টেস্ট গুলোতে প্রত্যেকটাতে লিমিট ক্যালকুলেট করতে হয়েছে, র্যাবিস টেস্ট। আরো যে টেস্টের নামগুলো তোকে বললাম না, মানে স্কিপ করে গেলাম, হ্যাঁ, এরকম কিছু টেস্ট আছে সেগুলোতে প্রত্যেকটাতে তোকে লিমিট ক্যালকুলেট করতে হবে। আরেকটা আছে বোধহয় তোর লগারিদমিক টেস্ট, লগারিদমিক টেস্টটাও বেশ অনেকটা কাছাকাছি। ধর আমি এই জায়গাটা করছি, লগারিদমিক টেস্ট। এগুলো কেন এবং এগুলো সিরিজ দেখে অনেক সময় হয়, বা কখনো কখনো ফেল টেল করলে পরের পরে করে ইউজ করতে হয়। লগারিদমিক টেস্টও একই রকম ব্যাপার, সেখানে তোকে এই লিমিটটা চেক করতে হবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন লগ এন বাই এন প্লাস 1, এই লিমিটটা তোকে চেক করতে হবে, এই লিমিটটা ভ্যালু কি হচ্ছে। এটাকে যদি তুই রো মনে করিস, রোটা যদি তোর গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই যে সিরিজ এনটা কনভার্জ করবে, রোটা যদি লেস দ্যান 1 হয়, যে সিরিজ সেটা ডাইভার্জ করবে। কিছু না, প্রত্যেকটা থেকে দেখ একটা করে রেশিও রয়েছে, এবং সেই রেশিও ইউ হ্যাভ টু ক্যালকুলেট, আর কিছু না, ঠিক আছে? কিন্তু রেশিও না, সরি, লিমিট আছে এবং সেটা তোকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু গাউস টেস্টে এরকম কোনো লিমিট নেই, এখানে অনলি একটা রেশিও রয়েছে, এ এন বাই এ এন প্লাস 1, এইটা তোকে ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ এ এন বাই এন প্লাস 1? এন এর টার্ম আর এন প্লাস 1 এর টার্মের রেশিও, এবং সেটাকে ক্যালকুলেট করে এই ফর্মে লিখতে হবে, 1 বাই এ বাই এন প্লাস বিটা এন, এরকম কিছু একটা, বাই এখানে ইন টু দি পাওয়ার পি। মানে সহজ কথা, এই টার্মগুলো সমস্ত হচ্ছে এন এর 1 বাই এন এর পরের টার্ম, মানে 1 বাই এন স্কোয়ার, 1 বাই এন কিউব, এই টাইপের সমস্ত যে টার্মগুলো আছে, এই টার্মগুলো এইখানে থাকবে। এগুলো বাতিলের খাতা, এগুলো খুব একটা আমাদের কাজে লাগবে না, কিন্তু যে জিনিসটা কাজে লাগবে এই জিনিসটা যেন পিটা যেন গ্রেটার দেন 1 হয়, ইন টু দি পাওয়ার পি বলেছি, তার মানে পিটা গ্রেটার দেন 1 হলে এন স্কোয়ার বা এরকম টাইপের টার্মগুলো এখানে থাকবে। এটাকে অনেক সময় সংক্ষেপে এরকম ভাবে লেখা হয়, এন বাই এ বাই এন বাই অর্ডার 1 বাই এন স্কোয়ার। এই টার্মগুলো 1 বাই এন স্কোয়ার বা তারও ছোট ছোট টার্ম, সেই জন্য এরকম ভাবে লেখা হয়। তাহলে এই সিরিজটা, এই টেস্ট আমি করাবো, প্রত্যেকটা হওয়ার কিছু নেই, তোরা জাস্ট আজকে ফর্মুলা গুলো দেখে যা, আমি প্রত্যেকটার অঙ্ক করাবো। এই যে গাউস টেস্টটা তাহলে কখন কনভার্জ করবে হচ্ছে এইখানে, এ গ্রেটার দেন 1 হলে সিগমা এনটা কনভার্জ করবে, আর এ লেস ইকুয়ালস টু 1 হলে সিগমা এনটা ডাইভার্জ করবে। আর জেনারেলি এই বিএনটা, এটা হচ্ছে যে একটা বাউন্ডেড সিকোয়েন্স। বিএন কেন লিখলাম, বিএন বা বিটা এন এরকম একটা লেখা হয়, বা বিটা এন বাই এন টু দি পাওয়ার পি, বা কখনো কখনো ওটাকে 1 বাই অর্ডার অফ 1 বাই, এটাকে এই টার্মটা আমি পরের দিন বোঝাবো অর্ডার অফ 1 বাই এন স্কোয়ার কি হবে। কিন্তু সহজ কথা, এই টার্মগুলো খুব একটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে এরকম ভাবে যদি লিখি, তাহলে সুতরাং এ বাই এন, এই যে এ এর ভ্যালু
যখন 1 বা 1-এর থেকে ছোট হবে তখন ডাইভার্জ করে যাবে, যে অরিজিনাল যে সিরিজটা তোকে দেওয়া রয়েছে an, এটা ডাইভার্জ করে যাবে আর বাকি কেসে কনভার্জ করবে। সুতরাং একমাত্র গাউট টেস্ট তোকে পার্টিকুলারলি কনভার্জ এবং ডাইভার্জ তোকে দিতে পারে আর কি, মানে ফুল প্রুফ রেজাল্ট তোকে দিতে পারে। এটা করলেই তো হয়ে যাবে তাহলে। না, এটা করলে সবসময় হবে না এবং সবসময় করবি না, কারণ এটা করা এই রেশিওটা বের করা সবসময় সহজ নয়, মানে বেকার খাটা। মানে তুই যদি যে জিনিসটা সিম্পলি ডিএলএমবার্স টেস্ট বা রেশিও টেস্ট দিয়ে করতে পারবি খুব সহজে, সেটা তুই দুটোকে নিয়ে এরকম রেশিও বের করা বা a/n লেখা, এটা অঙ্ক না করলে আমি তোকে এখনো কিন্তু বোঝানো যাবে না এই জিনিসটা কি, ওই অর্ডার অফ 1/n² ব্যাপারটা কি আসছে বা এই জায়গাটা কিভাবে আমি লিখছি এই জায়গাটা। কিন্তু এটা মানে বলবো না যে খুব শক্ত, এমন কিছুই না, সহজই জিনিস, কিন্তু খাটনি আছে কিছুটা। তো সেই খাটনিটা তুই সেইটুকুনি খাটনিও তো যদি রিয়েল নাম্বার দিয়ে বেরিয়ে যায়, তো সেই খাটনিটা তো খাটতে হচ্ছে না। সুতরাং মানে সবসময় একদম এটা গাউস টেস্ট জেনারেলি হচ্ছে সবার লাস্ট টেস্ট, একদম লাস্ট। ঠিক আছে, কোনো টেস্টে রেজাল্ট পাওয়া যাচ্ছে না তখন গিয়ে গাউস টেস্ট। হ্যাঁ, যে সমস্ত হাইপার জিওমেট্রিক সিরিজ ফিরিজ আছে তখন ওর উপর এই সমস্ত অ্যাপ্লাই ট্যাপ্লাই করে, বেশ সুন্দর সুন্দর অঙ্ক আছে। হ্যাঁ, এগুলো তোদের মোটামুটি রয়েছে। আর এগুলো এই টেস্ট গুলো সম্পূর্ণ এভরি টেস্ট যা আমি বলেছি, আবারও বলছি, এগুলো সমস্ত নন নেগেটিভ সিরিজের জন্য, কোনো অন্য কোনো সিরিজের জন্য এই কোনো টেস্ট খাটে না। আর যেটা আছে সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আর একমাত্র তোদের ওই অল্টারনেট সিরিজ যেগুলো আছে, অল্টারনেট সিরিজের ক্ষেত্রে একমাত্র একটি টেস্ট আছে যেটাকে আমরা বলি লিবনিজ টেস্ট। আমি আজকে বলবো না, পরের দিনই বলবো। এবং অল্টারনেটিভ সিরিজের একটাই টেস্ট আছে, লিবনিজ টেস্ট। সেই লিবনিজ টেস্ট আর দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্স আর একটা হচ্ছে কন্ডিশনাল কনভার্জেন্স। এই দু তিনটে জিনিস পরের দিন বলবো। পরের দিন আমি চেষ্টা করছি যদি আর বৃহস্পতিবার কালকে বা শনিবার একটা ক্লাস নেবো, তোকে জানিয়ে দেবো। তো তাহলে এই জায়গাটা আমি তাহলে কমপ্লিট করে ফেলতে পারবো। শনিবারে শনিবারও হতে পারে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো আজকে বল এবার, তোর কারো যদি কিছু প্রবলেম থাকে বল। আমি কিন্তু আজকে কোনো টেস্টের কোনো ইয়ে প্রুফ প্রুফ তো নেই তোদের সিলেবাসে, কিন্তু অঙ্ক করাইনি, অঙ্ক করাতে হবে, নাহলে এগুলো বোঝানো যাবে না। বিশেষ করে গাউস টেস্টের তো অঙ্ক করাতেই হবে, কারণ হোয়াট ইজ অর্ডার অফ 1/n² ব্যাপারটা কি, ওই জিনিসটা বোঝাতে হবে, নাহলে হবে না, লিখতে পারবি না নাহলে। ওকে, কিন্তু গাউস টেস্ট একমাত্র টেস্ট যেটা তোকে পারফেক্ট রেজাল্ট দেবে। তোকে তাহলে তুই রেজাল্ট গুলো তোকে আজকে আমি অনেক কিছু অনেকগুলো জিনিস পড়ালাম তোদেরকে। এই রেজাল্ট গুলো তোদেরকে মনে রাখতে হবে অ্যাপ্লাই করতে গেলে, কারণ এই রেজাল্ট মনে না রাখলে কখন কনভার্ট করবে কখন ডাইভার্স করবে সমস্তটা গুলিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, এই যে যখন টেস্ট গুলো আমি লিখেছি, এনটা নিউমারেটরে লিখেছি, ডিনোমিনেটরে an+1 লিখেছি। বাকিগুলোর কেসও দেখে নিবি, এনটা নিউমারেটরে, বাকিগুলোতে ডিনোমিনেটরে an+1। কোনো কোনো বই উল্টোটা ইউজ করে, an+1টাকে উপরে রাখে, এনটাকে তলায় রাখে, সেখানে কিন্তু এই কনক্লুশন গুলো উল্টো হয়ে যায়। আমি যেমন ধরো রেশিও টেস্টে আমার দাম দেওয়া হয়নি এটা, যে রেশিও টেস্টে আমি এটাকে রেশিওটাকে করেছি, কোনো কোনো বইতে উল্টো করে, এবং তখন সেখানে রো গ্রেটার দ্যান ওয়ানের জায়গায় লেস দ্যান ওয়ানে কনভার্ট করবে, উল্টো কনক্লুশন আসবে। ঠিক আছে, তো সুতরাং যে কোনো একটা বই ফলো করবে এবং সেটা বুঝে করবে আর কি। রুট টেস্টে হয়তো সেই সমস্যাটা হয়তো নেই, কিন্তু যেখানে যেখানে এই রেশিও বা এই কম্পারিজন টেস্ট ওই একই সমস্যা হবে, যখন কোনো কোনো বইতে এন বা কোনটা কিভাবে লিখছে সেটা দেখতে হবে। কম্পারিজন টেস্টও খুব একটা বেশি প্রবলেম হয় না, এটা তো জাস্ট দুটোর মধ্যে কম্পেয়ার করছে, তেমন কিছু প্রবলেম হবে না। কিন্তু যে আহ, বাকি যেগুলো আছে সেগুলো তো বুঝে নিয়ে করতে হবে যেখানে যেখানে আছে। মানে বেসিক্যালি যেখানে যেখানে রেশিও টেস্ট গুলো করে, এই তোদেরকে আরো অনেকগুলো তো সিলেবাসের বাইরে যেগুলো বললাম না, যেমন লগারিদমিক টেস্ট বললাম। লগারিদমিক টেস্টের আরো এক ধরনের লগারিদমিক টেস্ট আছে, সেটা আমি বললাম না। সেটা এক রকমের জাস্ট একটা এক বিয়োগ টিয়োগ করে করে। তো এই টেস্ট গুলো তখন কনক্লুশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই অবধি আমি থাকছি। এবার যদি কিছু এর মধ্যে থেকে বলার থাকলে বল, নাহলে কোনো অসুবিধা নেই, লিভ করতে পারিস। না স্যার, বলার নেই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আমি অঙ্ক পরে অঙ্ক, অঙ্ক আজকে দিচ্ছি না কাউকে, কোনো অঙ্ক দিচ্ছি না, যে যে দুটো টাস্ক দিয়েছি করিস খালি। যে দুটো ওই অঙ্ক বলতে ওই যে দুটো প্রথমের দিকে দেখালাম, ওই দুটো করিস। আর এই যে থিওরেমের যে রেজাল্ট গুলো সেগুলো মানে মেমোরাইজ করার চেষ্টা করিস একটু বুঝে বুঝে, খুব বেশি মেমোরাইজের জায়গা নেই, কারণ এমনি বুঝলেই ওটা করতে পারবি। আর এর টঙ্ক গুলো কিভাবে অ্যাপ্লাই করতে বা করতে সেটা করতে হবে। তো ওদেরকে এই দুটো টাস্ক দিয়েছি,
হয়ে গেল, প্রথম দিকে এই দুটো টাস্ক হয়ে হুম, যাচ্ছে। ঠিক। আরো আগের দিনগুলো যে হয়নি ওটা হ্যাঁ, সেটা ওটা করে দেবেন। আমাকে পাঠিয়ে দিস, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক, থ্যাংক ইউ। হুম।